ঠোঁট ফেটে রক্ত টপটপ করে মাটিতে পড়ছে আয়ানের। আয়ান কথা পর্যন্ত বলতে পারছে না, ব্যথায় কাতরাচ্ছে। উপস্থিত সবাই তাকিয়ে আছে, আর আয়ানের মা আয়ানকে ধরে বসে আছে। তার ওই যে চোখ থেকে বৃষ্টির মতো নোনা জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। সন্তানকে এভাবে দেখেও কিছু বলতে পারছে না আয়ানের মা। আয়ানকে ওর মায়ের হাত থেকে ছাড়িয়ে ইরার ভাই আবারও মারতে শুরু করে। মারতে মারতে আয়ান এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে। আয়ানের এমন অবস্থা দেখেও বিন্দু মাত্র মায়া হচ্ছে না ইরার, বরং ইরা আরও খুশি হয়ে বলে, ভাইয়া আরো মারো, ওকে মারতে মারতে মেরে ফেলো। ওর মতো লুচ্চা লম্পট চোর ছেলের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। ও শুধু পারে মেয়েদের নিয়ে খেলা করে জীবন নষ্ট করতে। ইরা, তুই কি বলতে চাচ্ছিস? আমি ওকে কম মেরেছি? দেখ আমার হাতের মার খেয়ে কিভাবে মাটিতে লুটিয়ে পড়েছে। তোর ভাইয়ের হাতে অনেক জোর, বুঝলি? হ্যাঁ, সেটা তো বুঝতেই পারলাম। তুই ওকে কত সময় ধরে মারলি, তবু কিছুই করতে পারছিলি না। এখন ক্লান্ত হয়ে গেছে, তাই লুটিয়ে পড়েছে। ওর শরীরে হলো গন্ডারের চামড়া। এত সময় পাশে দাঁড়িয়েছিল ইরার বাবা হানিফ চৌধুরী। সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ বুজে সহ্য করছিল, কিন্তু এখন কেন জানি সহ্যের সীমানা পেরিয়ে গেছে। তাই ইরা আর শাহিনকে ধমক দিয়ে থামিয়ে হানিফ সাহেব বলে ওঠে, এই ইরা, তোরা একটু থাম তো। তুই এমন করে কিভাবে বলছিস? হ্যাঁ, আয়ান না তোর বিয়ে করা স্বামী? স্বামী মাই ফুট, ওকে আমার স্বামী মানতে বয়েই গেছে। তোমরা ওকে মেয়ের জামাই হিসেবে মানতে পারো, কিন্তু আমি ওকে স্বামী হিসেবে এখনো মানি না, আর কোনোদিন মানতেও পারবো না। তাই বলে সত্যি মিথ্যা যাচাই না করে ওকে এভাবে মারাটা কি ঠিক হচ্ছে বল? বাবা, তুমি কিসের সত্যি মিথ্যে যাচাই করতে বলতেছো? হ্যাঁ, যেখানে ও লুচ্চামি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে, তাও আবার ছোট বোনের মতো শালিকার সাথে। ছি, এটা বলতেও আমার ঘৃণা লাগছে। ইরার এমন কথা শুনে আয়ানের মা আরো ভেঙে পড়ে। সে যেন এমন কথা কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না, তাই হাজারো কষ্টকে বুকের ভিতরে দাফন করে বলে, বৌমা, তুমি কেন আয়ানের নামে এমন কথা বলতেছো বলো? তোমার বাবা নিজেই তো আমার ছেলেকে তোমার সাথে বিয়ে দিয়ে এই বাড়িতে নিয়ে এসেছিল ঘর জামাই করে। আমরা তো আর নিজে থেকে আসতে চাইনি। চুপ করেন আপনি। এমন চরিত্রহীন ছেলের জন্ম দিয়ে আবার বড় বড় কথা বলছেন। আমার তো মনে হচ্ছে আপনিও আগে এমন চরিত্রহীন। ইরার কথা শেষ না হতেই ইরার বাবা ঠাস করে ইরার গালে থাপ্পড় লাগিয়ে দেয়, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। কেননা ইরার গায়ে এই বাড়ির কেউ হাত তোলা তো দূরেই থাক, ইরার সামনে জোর গলায় কথাও বলে না। ছি ইরা, আমার ভাবতেও কষ্ট হচ্ছে যে তুই এমন একটা জঘন্য মনের মানুষ। দোষ যদি করেই থাকে তাহলে আয়ান করেছে, সেটার জন্য ওর মাকে কেন বাজে কথা বলবি? শোন, আল্লাহ সবকিছু সহ্য করলেও মা বাবার অপমান কখনোই সহ্য করবে না। মারে, এখনো সময় আছে, ভালো হয়ে যা। বাবা, তুমি চোর লম্পটের জন্য আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, তুললাম। এইটা হয়তো আরো আগেই তোর উপর করা উচিত ছিল। যেই ছেলেটা নিজের সবকিছু বিক্রি করে দিয়েছে এতিমখানার ছেলে মেয়েদের কষ্ট যেন না হয়, সেই জন্য। আর তুই তাকেই বলছিস চোর? ওই চোর না তো কি বাবা, তুমি বলো। ও সেদিন আরোহীদের বাড়িতে গিয়ে ও টাকা চুরি করতে নিয়েছিল, যেটা আমার শালা হাতে নাতে ধরেছিল। আমাদের সম্মানের কথা ভেবে কিছু বলেনি। আমি সেই খবরটা জানি। আর সেদিন টাকা আয়ান না, বরং তোর বখাটের শালা টাকাগুলো নিয়ে যাচ্ছিল, যেটা আয়ানকে দেখে ফাঁসিয়ে দেয়। যাই হোক, আয়ানের গায়ে আর হাত তুলবি না, তাহলে তোর খবর আছে বলে দিলাম। এভাবে অনেক কথা হয়। আয়নের মা আয়নকে ধরে কাজের ছেলের সাহায্যে ঘরে নিয়ে আসে, সব জায়গায় রক্ত পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দেয়, আর ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে চোখে পানি ফেলতে থাকে। আসলে আয়নের এমন কষ্ট হতো না যদি উনি ইরাকে পছন্দ করে ইরার বাবার কথায় রাজি হয়ে বিয়ে দিত। আয়নের বাবা সেই আয়ন যখন 7 বছর বয়স তখন বাড়ি থেকে চলে যায় আর ফিরে আসেনি। আদৌ তারা জানে না সে বেঁচে আছে নাকি মরে গেছে। আয়নের বাবা চলে যাবার পর থেকে আয়নের মা মিসেস ফরিদা অনেক কষ্টে ছেলেকে লেখাপড়া করিয়ে মানুষ করে। একবেলা খেয়েছে তো দুবেলা না খেয়ে থেকেছে, তবুও ছেলের পড়াশোনা থামিয়ে দেননি। আয়ন খুবই মেধাবী ছাত্র থাকায় সব পরীক্ষাতে সবার থেকে ভালো করত। আর এদিকে ইরা হলো চৌধুরী বাড়ির রফিক চৌধুরীর দুমাত্র মেয়ে। দেখতে যেমন সুন্দর, এক পলকেই সবার নজর কেড়ে নেয়,
তেমন রাগী আর অহংকারীও বটে। গরিবদের মানুষ বলেই মনে করে না, সবাই যেন ওর চোখে বস্তি থেকে উঠে আসা প্রাণী মাত্র। বাকি সব গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। একদিন রফিক সাহেব আয়ানকে দেখে পছন্দ করে, কেননা আয়ান মায়ের সাথে সংসার খরচে সাহায্য করার জন্য চৌধুরী সাহেবের গরুর ফার্মে কাজ করে। আয়ানকে আগেও দেখেছে, কিন্তু আজকে দেখে বেশি পছন্দ করে। তাই কাজের ছেলে রহিমকে জিজ্ঞেস করে, আচ্ছা রহিম, আমি আয়ানকে দেখছি, এখানে অনেক আগে থেকেই কাজ করে। সবার থেকে ওর কাজের ধরনও আলাদা, দেখে মনে হয় ও শিক্ষিতও বটে। হ্যাঁ স্যার, আয়ান শিক্ষিত আর এখানে খুব মন দিয়ে কাজ করে। তবে স্যার বলতে পারেন ছেলে হিসাবে আয়ান খুবই ভালো। ও যখন শিক্ষিত, তাহলে বাইরে কোনো জব না করে এখানে পড়ে আছে কেন, যেখানেও চাইলেই ভালো চাকরি করতে পারবে? না স্যার, ও কেন জানি কোনো চাকরি করে না, এখানেই কাজ করে আর সাথে নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তবে আমি দেখি ও প্রায় প্রায় কোথায় যেন যায়, ওর মাও সেটা জানে না। আয়ানকে জিজ্ঞেস করলেও তেমন কিছু বলে না। সে যাই হোক, আমি একটা কথা ভাবছি, আয়ান ছেলে হিসেবে তো ভালো আর কাজও ভালো করে, আমাদের ইরার সাথে ভালোই মানাবে। তাই আমি ভাবছি ওকে ইরার সাথে বিয়ে দিয়ে আমার বাড়িতে ঘর জামাই রাখবো। কি বলছেন এসব? ইরা ম্যাডামের সাথে আয়ান? এটা কিভাবে সম্ভব? আর তাছাড়া আয়ানের কিছুই নাই, যা ছিল সব বিক্রি করে দিয়ে এতিমখানায় টাকা দিয়ে দিয়েছে, যেন এতিমখানার বাচ্চাদের কষ্ট না হয়। এ আমি কি তোর থেকে শুনতে চাইছি যে আমি কি করব না করব? আমি আজকেই ওর মায়ের সঙ্গে কথা বলে বিয়ের কাজ ফাইনাল করব। স্যার, আমি বলি কি, ইরা ম্যাডাম আর শাহিন স্যারের সাথে কথা বলে আগে সব কিছু ঠিক করে নেওয়া ভালো ছিল। চুপ কর, কিছুই শুনতে হবে না, সব কিছু আমার পছন্দ হবে। এখন চল আয়ানের মায়ের সাথে কথা বলে বিয়ের কথা পাকা করে আসি। রফিক সাহেবের কথা শুনে রহিম আর কিছু না বলে তার সাথে সাথে আয়ানদের বাড়িতে চলে আসে গাড়ি নিয়ে। আয়ানরা একটা ভাড়া করা বাড়িতে থাকে, একটাই মাত্র ঘর, যেটার মাঝ দিয়ে পার্টিশন করে নিয়েছে। আয়ানদের বাড়িতে এসে, আয়ানের মা বাড়িতে আছেন নাকি? থাকলে বাইরে এসে দেখেন কে এসেছে। কি ব্যাপার রহিম, ভেতর থেকে কেউ তো কথা বলছে না, কিছু আবার হলো নাকি? না, কি আর হবে, হয়তো আমার কথা আয়নের মায়ের কান পর্যন্ত পৌঁছায়নি। আমি আবার ডাকতেছি, দেখি কি বলে। রহিম কথাটা বলে যেই না আবার ডাকার জন্য প্রস্তুতি নিয়েছে, অমনি আয়ানের মা এসে রুমের দরজা খুলে বলে, আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব, কেমন আছেন? হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। এখানে আসলাম তোমার সাথে একটা কথা বলতে। আপনি একটু বসেন, আমি একটু আয়ানকে খুঁজে নিয়ে আসি। ও এমনিতেই কথা পেলে আর বাড়িতে আসতে চায় না। না না, ওকে দরকার নেই এখন, পরে আপনি ওকে বলে দিন, তাহলেই হবে। এখন আমি আপনার বাড়িতে এসেছি আত্মীয়তার সম্পর্ক স্থাপন করার জন্য। চৌধুরী সাহেবের কথা শুনে ফারিদা বেগম অনেকটা ঘাবড়ে যায়। সে যেন বুঝতেই পারছে না সে কিসের সম্পর্ক স্বপন করা বলছে। তাই আয়নের মা একটু প্রশ্নসূচক দৃষ্টিতেই জিজ্ঞেস করে, সাহেব, আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি হঠাৎ কি সম্পর্কের কথা বলতেছেন? আমাদের সাথে আবার কি নিয়ে সম্পর্ক, বুঝতেই তো পারছি না। আরে আয়ানের মা, তুমি বুঝতে চেষ্টা করলেই না বুঝবে, তাই না? আচ্ছা, আসলে আয়ান তো অনেক দিন হলো আমার ফার্মে কাজ করে, ওকে দেখে আমার খুব ভালো লেগে গেছে। একটা মানুষকে ভালো লাগতেই পারে, এটা তো অস্বাভাবিক কিছু না, তাই না? আরে তুমি পুরো কথা তো আগে শুনবে, তাই না? আসলে আমি চাচ্ছিলাম আয়ানের সাথে আমার মেয়ে ইরার বিয়ে দিতে, ওদের দুজনকে মানাবে ভালো। চৌধুরী সাহেবের কথা শুনে আয়নের মা যেন আকাশ থেকে পড়ে। সে যেন বিশ্বাস করতেই পারছে না চৌধুরী সাহেব নিজে এসে এমন একটা কথা বলবে। দেখুন চৌধুরী সাহেব, কোথায় আপনারা আর কোথায় আমরা, এই সম্পর্ক কখনোই সম্ভব না। আর তাছাড়া ইরামা যথেষ্ট সুন্দরী, আবার একজন সফল উকিল, তার মতো মেয়ের সাথে আয়ানের বিয়ে, এটা আমি মানতে পারছি না। আয়নের মা, তোমার কি তাহলে ইরাকে পছন্দ না বলো? ইরামাকে পছন্দ করবো না এমন মানুষ এই বাংলাদেশে কেন, পুরো ভারত খুঁজেও একটা পাওয়া যাবে না। আমার ইরামাকে অনেক আগে থেকেই পছন্দ। তবে আপনিই বলেন, আমার ছেলের সাথে ইরা মামুনের বিয়ে কিভাবে হয়? ইরামা এটা কখনোই মানবে না। মেয়েটা যখন আমার, তখন ওকে মানানোর দায়িত্বটা আমার নিজেরই। তুমি শুধু আয়ানকে রাজি করাও। আর আয়ানের মা,
বিয়ের পর তোমরা মা ছেলে মিলে আমার বাড়িতেই থাকবে। ভেবে দেখো তোমার ছেলের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হবে চৌধুরী সাহেবের মেয়ের জামাই হলে। হ্যাঁ চাচি, আমার মনে হয় সব জল্পনা কল্পনা ছেড়ে দিয়ে ওদের দুজনের বিয়ে দেওয়া ঠিক হবে। আয়নের মা, তুমি যদি রাজি থাকো তো আমি 3 দিন পরেই ওদের বিয়ে দিতে চাই। যত ঝামেলা আমি সব সামলে নেব। চৌধুরী সাহেবের কথা শুনে আয়নের মা ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে কেন জানি মানা করতে পারল না, তাই বিয়েতে সম্মতি জ্ঞাপন করে। সাহেব, আমি রাজি। আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। এমনিতেই আয়ানের বাবা নেই, জানি না সে আজও এই দুনিয়ায় আছে নাকি পরপারের বাসিন্দা হয়ে গেছে। চাচি, কান্না করিয়েন না। একদিন দেখবেন চাচা ঠিক আমাদের মাঝে ফিরে আসবেন, তার মান অভিমান ভাঙলে। হ্যাঁ, রহিম ঠিক কথা বলেছে। আর আয়নের মা, ও সরি বিআই সাহেব, আজকে তাহলে আমি আসি। আপনি বরং আয়নকে বলে রাজি করান। ঠিক আছে, তবে বিআই সাহেব, আমার মনে হয় এভাবে খালি মুখে যাওয়াটা ঠিক হবে না। আপনারা একটু বসুন, আমি ঘর থেকে একটু মিষ্টির ব্যবস্থা করে নিয়ে আসি। এইসবের হুদাই কি দরকার? আমরা বরং অন্য একদিন এসে পেট পরে খেয়ে যাব, কেমন? না, এটা হয় না। আপনি আত্মীয়ের সম্পর্কে স্থাপন করতে এসে এভাবে মিষ্টি মুখ না করে চলে যাবেন, এটা হয় না। আপনারা একটু বসেন। চৌধুরী সাহেব আর মানা করতে পারে না আয়নের মায়ের এমন আকুতি মিনতি দেখে। ফরিদা বেগম ঘরে গিয়ে কিছু তো নাই, তাই কৌটার ভিতর থেকে চিনি নিয়ে শরবত বানিয়ে নিয়ে এসে বলে, আপনাদের মিষ্টি মুখ করানোর ক্ষমতা এখন আমার নেই, তাই এটা দিয়েই মিষ্টি মুখ করেন, কিছু মনে করেন না। আরে না না, এটা ঠিক আছে। তুমি এটা করেছো তাতে আমি অনেক খুশি। আজকে তাহলে উঠি, কেমন? চৌধুরী সাহেব আয়নের মায়ের হাত থেকে শরবতের গ্লাসটা নিয়ে খেতে খেতে উপরের কথাটা বলে। তারপরে সেখান থেকে অনুমতি নিয়ে চলে আসে। রাস্তায় রহিমকে বলছে চৌধুরী সাহেব, আচ্ছা রহিম, তুই কি ভবিষ্যতের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছিস আয়ান আর ইরা বিয়ের পর দুজন কতটা সুখী হবে? ওদের দুজনকে ঠিক কতটা মানাবে? স্যার, সত্যি কথা বলতে ওদের একসাথে তো সেই মানাবে, কিন্তু আমার তো ইরা ম্যাডামের রাগের কথা মনে পড়লেই আয়ানের জন্য চিন্তা হয়। এমনিতে ইরা ম্যাডাম আয়ানকে দেখতেই পারে না বললেই চলে। আরে এখন হয়তো দেখতে পারে না, তবে বিয়ের পর এসব ঠিক হয়ে যাবে। তুই জানিস না, মেয়েরা বিয়ের আগে বাবার বাড়িতে থাকে, খায় আর ঘুমায়, তাই তো একটু এমন স্বভাবের হয়। আর যখন বিয়ের পর সংসারের কাজ হয় পরে, তখন আর আগের ওইসবের কথা মাথায় আসে না। স্যার, সেটা তো ঠিক, কিন্তু ইরা ম্যাডাম তো সেটার থেকে আলাদা, তাই না? আপনি তো জানেনই উনি কতটা কড়া মেজাজের একজন উকিল। আরে দূর, তোর সাথে কথা বলে কোনো লাভ নেই। তুই ঠিক মতন কোনো কথাও বলতে পারিস না, খালি নেগেটিভ কথা বলিস। চৌধুরী সাহেবের কথা শুনে রহিম আর কোনো কথা না বলে চুপ করে থাকে। দেখতে দেখতে কিছু সময় পরে তারা বাড়িতে চলে আসে। এদিকে চৌধুরী সাহেব বাড়িতে এসে সবাইকে উদ্দেশ্য করে কথাটা বলতেই সবাই তেলে বেগুনে জ্বলে ওঠে। আর ইরার চাচা বলে, ভাইয়া, তোমার মাথা ঠিক আছে তো নাকি? আয়ানের মতো একটা রাখালের সাথে ইরার মতো উকিল মেয়ের বিয়ে কিভাবে কি? হ্যাঁ আব্বু, চাচু ঠিকই বলেছি। ওর সাথে ইরার বিয়ের কথা তুমি কিভাবে চিন্তা করলা? আমি তো কিছুই বুঝতেছি না। এত বুঝাবুঝির কি আছে? আমি কি মূর্খ নাকি? আমি যেটা বলেছি সেটা বুঝেই সিদ্ধান্ত নিয়েছি। আর আমি বিয়ের কথা পাকা করেই এসেছি, 3 দিন পরে বিয়ে। ভাইয়া, তুমি যদি আয়ানের মতো ফকিরের সাথে ইরার বিয়ে দাও, তাহলে আমরা কেউ এই বিয়ের দ্বারের কাছেও থাকবো না। থাকিস না, সমস্যা কি? মেয়েটা যখন আমার, তখন ওকে বিয়ে দেওয়ার কথাটা আমাকেই ভাবতে হবে, তাই না? আব্বু, আমারও মনে হয় তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো সেটা আব্বুর সাথে একটু বুঝে তারপরে নেওয়াটা ঠিক ছিল। এমনিতেই আব্বু যে রাগী। আমি এই বাড়ির কর্তা, সো আমি কি করব না করব সেটা নিশ্চয় কারো থেকে শুনতে যাব না। এই বিষয়ে আর কোনো কথা হবে না, মনে রেখো 3 দিন পর বিয়ে। চৌধুরী সাহেব কথাটা বলে সেখান থেকে চলে যান। আর এইদিকে ওরা সবাই বলাবলি করতে থাকে। আমি বুঝলাম না, হঠাৎ আয়ানকে দেখে ভাইয়ার মাথায় কি এমন ভূত চাপলো যে সে একটা শিক্ষিত মেয়ের সাথে একটা রাখালের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমিও সেটা কিছুই বুঝি না। বাবার মুখের উপরে কোনো কথা বলেও লাভ নাই।
কত ইচ্ছে ছিল ইরার বিয়ে আবিরের সাথে হবে। শাহিন কথাটা বলতেই ওর ফুপি চুপ করে না থেকে বলে, কেননা আবির হলো শাহিনের ফুফাতো ভাই। ইরাও আবিরকে পছন্দ করে, আর বাকি সবাই শুধুমাত্র চৌধুরী সাহেব বাদে। শাহিন, এ কথা আর বলিস না। ভাইয়া কি বলে গেল সেটা তো শুনলি। আমার আর আবিরের সাথে ইরার বিয়ে দেখা এজন্য হলো না। ফুপ্পি, তুমি শান্ত হও। আব্বু কি মনে করেছে সবসময় তার কথাই চলবে? এবার সেটা হচ্ছে না। ইরা আপুর বিয়ে আবির ভাইয়ের সাথেই হবে। কি করে হবে, যেখানে ভাইয়ের কথা ছাড়া এখানে একটা গাছের পাতাও নড়ে না? বুবু, তুই কোনো চিন্তা করিস না, ইরার বিয়ে আবিরের সাথেই হবে। আর ভাইয়া যদি জোর করে ইরার সাথে ওই রাখালের বিয়ে দেয়, তাহলে আমরা কোনোভাবেই সেই বিয়ে স্থায়ী হতে দিব না। তোরা সবাই যদি আমার সাথে থাকিস তাহলে আমার তো কোনো চিন্তাই নেই। আমি নাকে তেল দিয়ে ঘুমাতে পারবো। ফুপি, তুমি কোনো চিন্তা করো না, আমরা সবাই তোমার সাথে আছি সব সময়। এভাবে আরো অনেক কথা হয় ওদের মাঝে। এদিকে দিন গড়িয়ে সন্ধে হতে চলেছে, তবুও আয়নের বাড়িতে আসার কোনো নামগন্ধই নেই। সেটা দেখে আয়নের মা চিন্তায় যেন মন স্থির করতে পারছে না। এইদিকে আয়ন একটা কাজে শহরে গিয়ে সেখানে ফেসে গেছে, মানে আটকা পড়েছে বলেই বাড়িতে ফিরতে পারছে না। সেখানে সব কাজ শেষ করে আয়ন রাত 8টার দিকে বাড়িতে চলে আসে। আয়নকে দেখে ওর মা জিজ্ঞেস করে, তুই এত রাত পর্যন্ত বাইরে কি করছিলি? হ্যাঁ, আমি তোকে লেখাপড়া করিয়ে মানুষ করিনি, কিন্তু বাইরে রাতে আড্ডা পেটার জন্য? বাবারে, একটা কথা ভুলে গেলে হবে না, তোকে হারালে আমি কি নিয়ে থাকবো? মা, কেঁদো না। আমি একটা কাজে গিয়েছিলাম, তাই তো একটু লেট হয়ে গেল। আমি তো প্রতিদিন সকালেই ঘরে ফিরে আসি, তাই না? না, মোটেও না। তুই প্রায় প্রায় কোথায় হারিয়ে যাস, যেটার খবর আমি কখনো তোর থেকে পাইনি। তাই আমি ভেবেছি তোকে বিয়ে দিয়ে একটু হলেও চিন্তামুক্ত থাকবো। আয়ান বাড়িতে ফিরেই মায়ের এমন কথা শুনবে সেটা ভুলেও কল্পনা করেনি। সে যেন ভাবতেই পারছে না ওর মা বিয়ের কথা বলবে। তাই আয়ান অবাক হয়ে জিজ্ঞেস করে, মা, তুমি কি বলছো এইসব? হ্যাঁ, আমাকে এই ছোট্ট বয়সে তুমি বিয়ে দিয়ে পর করে দিতে চাইছো? আরে বাপ, তোকে পর করে দিব কেন? বরং আমরা আরও চিন্তামুক্ত হব। আর হ্যাঁ, তোর জন্য আমি যেমন তেমন মেয়ে পছন্দ করিনি, মেয়ে লাখে একটা। সে আমি তোমার পছন্দ জানি। তা মা, তুমি যে আমাকে বিয়ে করানোর জন্য উঠে পড়ে লেগেছো, আমরাই তো 3 বেলা খেতে পাই না ঠিক মতো। তাহলে তোমার বৌমাকে কি খাওয়াবে? অন্যের মেয়ে তো আর আমাদের মতো কষ্টের বাতি জ্বালিয়ে পেটে পাথর বেঁধে ঘুমাবে না, তাই না? সেও ঠিক, তবে আল্লাহ সব কিছুর ব্যবস্থা করেই রাখে। আমরা শুধু উছিলা হিসেবে কাজ করি। তোর সাথে চৌধুরী সাহেব নিজে ইরার বিয়ে ঠিক করে গেছেন, এবং 3 দিন পরে আল্লাহ চাইলে তোদের দুজনের বিয়ে। আয়নোর মায়ের কথা শুনে এক মুহূর্তের জন্য যেন বাকরুদ্ধ হয়ে যায়। কি বলবে সেটাই যেন ভেবে পাচ্ছে না। আয়ন কল্পনাও করতে পারছে না ইরার সাথে ওর বিয়ে। মা, তুমি কি বলছো? ইরার মতো ঝালমরিচের সাথে আমার বিয়ে? এটা কখনই হতে পারে না। ও আমাকে তো মানবেই না, বরং তোমার কপালেও ভাত জুটবে না। আরে ধুর, বোকা ছেলে, আমাকে দেখে রাখার জন্য তো ওই উপরে আমার আল্লাহ মালিক সেই আছে। তুই বরং ইরাকে বিয়ে করে সুখী হলেই আমি খুশি। আর তাছাড়া ইরার সাথে তোর বিয়ে হলে তোর ভবিষ্যৎ হবে সূর্যের আলোর মতো উজ্জ্বল। মা, তুমি যতই যাই বলো না কেন, আমি ওই অহংকারী মেয়েকে বিয়ে করব না। আমি চাই না আমার মায়ের কোনোভাবে কষ্ট হোক। আমি চৌধুরী সাহেবকে কথা দিয়েছি, তোর সাথে ইরার বিয়ে হবে। এখন তুই যদি আমার সম্মান বড় করে দেখিস, তাহলে বিয়ে তোকে ওই মেয়েকেই করতে হবে। আর তাছাড়া বিআই সাহেব বলেছে বিয়ের পরে আমি আর তুই তাদের বাড়িতেই থাকবো। আরে বাহ, তার মানে আমি বিয়ে করে মা আর বউকে নিয়ে শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকবো? বাহ, এর থেকে খারাপ কপাল আর কি হতে পারে? সবসময় অন্যের খোটা খেতে হবে। মা, আমি বলি কি, বিয়ে যদি করতেই হয় তো একটা গরিব ঘরের মেয়ে দেখে করাও। সে তোমায় নিজের মেয়ের থেকেও বেশি সুখে রাখবে। আর এই অহংকারী মেয়ে তোমাকে কাজের মেয়ের স্থানেও রাখবে না। চুপ কর, একটা কথাও বলবি না। তোর সাথে 3 দিন পরে ইরার বিয়ে হচ্ছে, ফাইনাল। এখন যা, হাত মুখ ধুয়ে খেতে আয়। ঠিক আছে, তুমি যেটা বলছো সেটাই হবে। তবে পরে কখনো আমার দোষ দিতে পারবে না বলে দিলাম।
আয়ন কথাটা বলেই সেখান থেকে চলে যায়। তারপরে ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে বিছানায় এসে শুয়ে পড়ে। এদিকে চৌধুরী সাহেব ইরাকে বিয়ের কথা বলতেই ইরা তেলে বেগুনে জ্বলে ওঠে, যেন চৌধুরী সাহেবকে এই বুঝি চোখের আগুনে জ্বালিয়ে দেবে। আব্বু, তোমার মাথা কি গেছে? কি বলছো? সেটা কি ভেবে দেখেছো? কোথায় তোমার মেয়ে একজন উকিল, আর ও কি না আমাদের বাড়ির সামান্য কাজের লোক বলা চলে। ওর সাথে আমার বিয়ে, সেটা কিভাবে চিন্তা করলে? হ্যাঁ, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। আমার এই সিদ্ধান্ত একটুও নচ্চর হবে না। তুমি বিয়ে করবে কি করবে না সেটা দেখার সময় আমার নেই। বাবা হিসেবে আমার উচিত তোমার সাথে ভালো একটা ছেলের বিয়ে দেওয়া। আমার চোখে আয়ানকে খুব ভালো লেগেছে। তোমার চোখে ভালো লাগলে কি হবে নাকি? আমারও তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার থাকে, তাই না? নাকি তোমার কাছে আমার পছন্দের কোনো দামই নেই? কেন থাকবে না? অবশ্যই আমার কাছে তোমার পছন্দের দাম আছে, তবে সেটা জামা কাপড় ও অন্যান্য জিনিস। যাকে নিয়ে সারা জীবন কাটাবি তাকে বেছে নেওয়ার বুঝ তোর হয়নি। আমি জানি তো তোর কেমন ছেলে পছন্দ। মারে, একটা কথা মনে রাখিস, মা বাবা কখনোই জেনে শুনে ছেলে মেয়ের খারাপ চায় না। তাই বলে তুমি এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দেবে যার কিনা কোনো স্ট্যাটাস নেই আমার সাথে পথ চলার? এত কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। আমি ওদের কথা দিয়ে এসেছি, 3 দিন পরেই তোর আর আয়ানের বিয়ে হবে তো হবেই। ইরার বাবা কথাটা বলেই সেখান থেকে হনহন করে চলে যায়। আর এইদিকে ইরা ঠায় দাঁড়িয়ে রাগে গজগজ করতে করতে বলে, বাবা, তুমি তো তোমার মেয়েকে এখনো চেনো নাই। একবার বিয়েটা শুধু হতে দাও, তারপর ওই আয়নের বাচ্চা চৌধুরী বাড়ির মেয়েকে বিয়ে করার স্বাদ আমি হাড়ে হাড়ে বোঝাবো। ইরার কথা শুনে চৌধুরী সাহেব বাদে সবাই সেখানে এসে হাততালি দেয়, কেননা ইরা তো তাদের মনের কথাটাই বলেছে। তাই ইরার চাচা বলে, সাবাস বেটা, সাবাস। এই না হলো তুই আমার ভাতিজি? তোর বাবার মাথায় আসলেই ভূত চাপছে, তোকে আয়নের সাথে বিয়ে দিবে। আমি বলি কি, বিয়ে যদি দিতেই হয় তাহলে আমার বিদেশে থাকা ভাগিনা আবিরের সাথেই দিক। সেটা রাখালের সাথে বিয়ে দিতে হবে? আসলে আমি কিছুই বুঝলাম না, বাবার মাথায় এই চিন্তা কেমনে আসলো? কীভাবে আর আসবে? নিশ্চয়ই ওই আয়ানের বাচ্চা বাবাকে বুঝিয়েছে তোকে বিয়ে করলে এই সব সম্পত্তি পাবে। তখন তো কামাই না করেই পায়ের উপরে পা তুলে খেতে পারবে, তাও আবার উকিলের বউ পাবে একটা রাখাল হয়ে। এটা কি চারটাখানি শখ নাকি? ওই আয়নের বাচ্চাকে আমি বিয়ে করার স্বাদ মেটাবো। একবার শুধু বিয়েটা হতে দাও, তারপর বোঝাবো এই উকিল কি ডেঞ্জারাস। এইভাবে আরো অনেক কথা হয় ওদের মাঝে। দেখতে দেখতে 2 দিন চলে যায়। 3 দিনের বেলায় ঘরোয়াভাবে ইরা আর আয়ানের বিয়ে হয়ে যায়। মানুষজনকে বেশি বলেনি, কেননা আয়ানের পরিবারের যে অবস্থা তাতে চৌধুরী সাহেবের সম্মানহানি শুধু হবে। বিয়ের কাজ শেষ হয়ে গেলে চৌধুরী সাহেব বলে, ইরা, আয়ানকে সাথে নিয়ে তোর রুমে যা। আজকে থেকে আয়ান তোর সাথেই তোর রুমেই থাকবে। কি বলছো এইসব? ও আমার সাথে আমার বাড়িতে থাকবে মানে? আমাকে বিয়ে দিয়ে পর করে দিচ্ছ, তাহলে আমি এখানে থাকবো কেন? কারণ আমি আয়ানকে ঘর জামাই করে এনেছি, আর তোর শাশুড়ি আজ থেকে এখানেই থাকবে। নে, শাশুড়ির পা ধরে সালাম কর, আশীর্বাদ নিয়ে নে। আমার তো খাইয়া কাম নাই এইরকম একটা মহিলার পা ধরে নিজের হাতকে ময়লা করব। ইরা কথাটা বলেই সেখান থেকে হন হন করে চলে যায়, সাথে বাকি সবাইও যায়। এইদিকে নিজের বৌমার কথা শুনে ফরিদা বেগমের চোখে নিজের অজান্তে পানি এসে ভিড় জমায়। সেটা দেখেও আয়ান না দেখার ভান করে, কেননা সুন্দরী বৌমা পাওয়ার শখটা তার বেশি। বিআই সাহেব, কিছু মনে করিয়েন না, ও ছোট মানুষ, তেমন বোঝে না। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। যাও আয়ান, রুমে যাও। ঠিক আছে। আয়ান ওর শ্বশুর মানে চৌধুরী সাহেবের পাও মায়ের পা ধরে সালাম করে ধীরে ধীরে ইরার রুমের সামনে চলে আসে। ভিতরে ঢোকার সাহস হচ্ছে না আয়নের, বুকের মাঝে দুপদুপ করছে। তবুও আয়ন সব ভয়ভীতিকে দূরে সরিয়ে আস্তে আস্তে ঘরের ভিতরে প্রবেশ করে। আর সবাই বের হয়ে যায়, কেননা সবাই ইরাকে হিটলারি বুদ্ধি শিখিয়ে দিল হয়তো। এইদিকে আয়ন সবাইকে এভাবে তাকিয়ে চলে যেতে দেখে ঢোক চিপে, কেননা এরা কোন লেভেলের মানুষ আয়ন তা ভালো করেই জানে। আয়ন সামনে এগিয়ে আসলেই ইরা বসা থেকে উঠে এসে আয়নের গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় আর বলতে থাকে, খুব শখ না চৌধুরী বাড়ির মেয়েকে বিয়ে করে সারা জীবন পায়ের উপর পা তুলে খাবার? আরে তুই ভাবলি কি করে তোর মতো একটা লো ক্লাস পরিবারের ছেলেকে বিয়ে করে আমি আমার জীবনটা নষ্ট করব? এই সমাজে আমার কি ডিমান্ড সেটা কি তুই জানিস? দেখো ইরা, তুমি যাই বলো না কেন, ভাগ্যের ওপরে তো আর আমাদের কারো হাত নেই।
আল্লাহ আমার সাথে তোমার জোড়া করে রেখেছিল বলেই বিয়েটা হয়েছে। চলো না সব ভুলে একসঙ্গে নতুন করে সংসার শুরু করি। চুপ কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে নাম ধরে ডাকার? হ্যাঁ, সবাই আমাকে সম্মান করে উকিল ম্যাডাম বলে ডাকে। আজ থেকে তুইও সেটাই করবি। আর কখনো স্বামীর অধিকার ফলাতে আসিস না, তাহলে আমি তোর স্বামীর অধিকার দাবি করার জিনিসটাই কেটে দিব। ইরার কথা শুনে আয়ন দ্রুত মেন জায়গায় হাত দিয়ে একটু ভয়ে ভয়ে বলে, কেননা এই মেয়ের বিশ্বাস নেই যে কোনো সময় যা কিছু করতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কখনো ছুঁয়েও দেখব না। আপনি যেদিন নিজ থেকে আহ্বান করবেন সেদিন আমি আপনার কথায় সাড়া দেব। এই ইরা চৌধুরী তোকে কোনোদিন কাছে ডাকবে না, এটা তুই নিশ্চিত থাক। আমি তোকে ডিভোর্স দিয়ে আবিরকে বিয়ে করব। সেটাও ঠিক আছে, আমি আপনাকে বিয়ে করতে চাই না। মা আর আপনার বাবার জন্য রাজি হতে হয়েছে। যাই হোক, আমার মাটাকে কষ্ট দিয়েন না। আপনার যত ইচ্ছা হয় আমাকে কষ্ট দিয়েন। আমি আবার মা পাগল ছেলে তো, মায়ের কষ্ট একদম সহ্য করতে পারি না। তোদের জীবন তো আমি তেজপাতা করেই ছাড়বো। এখন সর, আমি ঘুমাবো। ইরা কথাটা বলেই বিছানায় শুয়ে পড়ে। আর এইদিকে আয়ন যেই না খাটে উঠে শুতে যাবে, অমনি ইরা একটা লাথি দেয়। আয়ন বিছানা থেকে দূরে গিয়ে পড়ে। আয়ন কোমরটা ধরে চিল্লিয়ে বলে, ও মারে, কোমরটা বুঝি গেছে রে। এইদিকে ইরা রাগী লুক নিয়ে আয়নের দিকে তাকিয়ে আছে, এই যেন নুন মরিচ ছাড়াই চিবিয়ে খেয়ে ফেলবে। আমার ধারে কাছে আর আসারও চেষ্টা করবি না, তাহলে এর থেকেও খারাপ কিছু হবে বলে দিলাম। ঠিক আছে। আচ্ছা বউ, সরি উকিল ম্যাডাম, আমি তাহলে ঘুমাবো কোথায়? যেখানে মন চায় সেখানে ঘুমা, শুধু আমার পাশে না আসলেই হলো। ইরা কথাটা বলেই শুয়ে পড়ে। আর এইদিকে আয়ন আর কি করবে, সোফায় গিয়ে আস্তে করে শুয়ে পড়ে। ইরা ঘুমিয়ে গেছে। আয়নের খুব ইচ্ছে করছে ইরার মুখের উপরে উড়ে আসা চুলগুলো সরিয়ে দিতে, কিন্তু ঠোঁট আগেই কেটে গেছে বলে আর কাছে গেল না, কারণ এই মেয়ের কথার আগে হাত চলে। আয়ন ইরার দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে ভাবছে, কত সুন্দর করে ঘুমিয়ে আছে, নেই কোনো ভাবনা, নেই কোনো চিন্তা। ইস, এভাবেই যদি সারা জীবন তাকে দেখার সুযোগ দিত, তাহলে আমি তার মুখ পানে চেয়েই হাজারো বিকেল পার করে দিতাম। তার ওই মুখের মুক্ত ঝরা হাসি দেখে সব কষ্ট দূরে সরিয়ে দিতাম। আয়ন এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে তার খেয়াল নেই। সকালে ইরা আগেই ঘুম থেকে উঠে ওয়াশরুম থেকে বালতিতে করে পানি এনে আয়নের উপরে ঢেলে দেয়। একটু একটু শীত থেকে বেশি কষ্ট না হলেও পানি দেওয়ার কারণে কষ্ট হয়। আয়ন লাফ দিয়ে উঠে বসে, যেটা দেখি ইরা যেন হাসতে হাসতে শেষ, কেননা আয়ন লাফ দেওয়ার কারণে ওর নিচতলা ঢেকে রাখার জিনিসটা খুলে পড়ে গেছে। ইরা আয়নের দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে, যেটা বুঝতে পেরে আয়ন তাড়াতাড়ি কাপড় নিয়ে, ম্যাডাম আমি আসলে বুঝতে পারিনি। ওই নবের বংশধর, তোকে কি এখানে ঘুমিয়ে থাকার জন্য জায়গা দিচ্ছি নাকি? যা, আমি গোসল করেছি, সেই কাপড়গুলো কেচে রোদে শুকাতে দিয়ে আয়। ঠিক আছে, কি আর করা, বিয়ে যখন করেছি বউয়ের কথায় তো উঠতে বসতে হবেই। হাজার হলেও শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে এসেছি বলে কথা। আয়নের এ কথা শুনে ইরা বলে ওঠে, কি রে ছোট লোক, তুই কি বিড়বিড় করে আমাকে কিছু বললি নাকি? আরে না না, আপনাকে কিছু বলার সাহস আমার আছে নাকি? আমি তো শুধু দোয়া করেছি আপনার যেন একসাথে দুইটি ছেলে হয়। আয়ন কথাটা বলে ওয়াশরুমে চলে যায়। আর এইদিকে ইরা আয়নের কথা শুনে হাসতে হাসতে বাইরে চলে যায়। আর এদিকে ইরাকে দেখে, বৌমা, তোমার ঘুম কেমন হলো? ঘুম যেমন হবার তেমনই হয়েছে। আর আমি কি পরিমাণে ঘুমাইছি সেটা কি আপনারে বলতে হবে নাকি? আজব। সরি মা, আসলে আমি এমনি জিজ্ঞেস করছি, তুমি কিছু মনে করো না কিন্তু, কেমন? আরে দূরে সরেন তো আমার সামনে থেকে। ঘুম থেকে উঠে এমন ফকিতে দেখলে আমার দিনটার 12টা বেজে যায়। ইরার কথা শুনে একটু হলেও আয়নের মা কষ্ট পায়, কিন্তু সেটা প্রকাশ না করেই সেখান থেকে চলে যায়। আর এইদিকে ইরাকে দেখে, হাই আপু, কেমন আছো? এই তো ভালো। আর রীতি, তোকে দেখে মনে হচ্ছে কিছু একটা বলবি। না মানে তুমি তো আমার বড়, আর আমারও তো পরীক্ষা দিতে হবে, তাই যদি বলতে রাতের পরীক্ষায় কেমন প্রশ্ন আসে, একটু এক্সপ্রিয়েশন নিলে ভালো হতো। দাঁড়া, আমি তোকে শিখিয়ে দিচ্ছি। শাকচুন্নি, আমার সাথে মজা নিস তাই না?
ইরার কথা শুনে ইতিকে আর পাইকে ইতি একটা দৌড়ে বগার পার হয়ে যায়। ব্যাস, ইরা সেখানে আর না থেকে সোফায় বসে পেপার পড়তে থাকে। এদিকে ইরাকে সোফায় বসে থাকতে দেখে ওর ফুপি বলে, কিরে মা, কি করছিস সেভাবে নতুন বউকে একা রুমে রেখে? ফুপি, তুমি এভাবে কেন বলতেছো আমাকে? একটা কথা মনে রেখো, আমি আজ হলেও তোমার পুত্রবধূ হব, আর কাল হলেও তোমারই পুত্রবধূ হব। সেই আশাতেই তো আজও আমি সামনের দিনের অপেক্ষা করি। কত আশা ছিল তুই আমার ছেলের বউ হয়ে সারা জীবন আমার ঘরে থাকবি, কিন্তু আমার ভাইটা সেটা হতেই দিল না। তোকে কে কোন ফকিরের ছেলের সাথে বিয়ে দিল? আমার ছেলে কত বড় চাকরি করে, তাও আবার বিদেশে, আর তোর বাবার পছন্দের ছেলে কিনা তোদের গরুর ফার্মে কাজ করে। রাগ করিস না, কথাটা শুনতেও হাসি পায়। একজন উকিলের জামাই গ্রামের চাষা। ফুপি, তুমি যাও তো, আমাকে শুনিয়ে শুনিয়ে বলছো, সব বুঝি আমি। এ দেখ, আমি বলেছিলাম না রাগ করবি না। এইজন লোকে বলে, স্ত্রী স্বামীকে দেখতে না পারলেও স্বামী নামে স্ত্রীর কাছে দৌড়নাম করলে স্ত্রী সেটা সহ্য করবেই না। ফুপি, তুমি যাও তো, আমার একদম ভালো লাগছে না, মাথা আবার গরম হয়ে গেল, সামলাতে পারবো না কিন্তু কইলাম। ইরার কথা শুনে ওর ফুপি সেখান থেকে চলে যায়। এদিকে সবাই খাবার টেবিলে চলে আসে খাবার খাওয়ার জন্য। সবাই টেবিলে বসে আছে, কিন্তু বাড়ির জামাই আর তার মা পাশে দাঁড়িয়ে আছে। ইরা, তোর ফকিন্নি শাশুড়িকে একটু বসতে দে মাটিতে, টেবিলে বসার তো আর ক্ষমতা নেই। কথাটা শুনে সবাই হাসাহাসি করতে থাকে। এদিকে আয়ন কিছু বলতে পারছে না, আর কি বা বলবে এখানে, সে যে ঘর জামাই শব্দের মাঝেই বন্দি। এইদিকে আয়নের মা অসহায় দৃষ্টিতে আয়নের মুখের দিকে চেয়ে আছে। ফুপি, একটু চুপ করে খাও তো। আর এই যে ছোট লোক, তোর মাকে এখানে বসতে দিয়ে তুই এখান থেকে যা, তোর মুখ দেখলে আমার আবার বমি আসবে। আমার মাকে অপমান না করলে হয় না? আমি মাকে নিয়ে মাটিতেই খেতে পারবো, আমাদের তো মাটিতে খেয়ে অভ্যাস। এর থেকে ভালো ব্যবহার আর তোদের কপালে জুটবে না, তাই যেটা খুশি সেটাই কর। আয়ন আর কোনো কথা না বলে নিচে বসে পড়ে, আর ওর মা পাশে বসে। কাজের ছেলে যেই না খাবার নিয়ে এসে ওদের প্লেটে দিতে যাবে, অমনি ইরা ফুপি এসে সেই খাবার কেড়ে নিয়ে কাজের ছেলেটার গালে একটা থাপ্পড় দিয়ে বসে। হারামজাদা, এগুলো ওদের দিলে আমাদের ভাই কি খাবে? হ্যাঁ, ওদের কালকে রাতে যে খাবার আছে গরুকে দেবার জন্য সেইগুলো এনে দে, মজা করে খাবেনি। ঠিক বলেছে ফুপি, এদের মতো গরিবদের হজম শক্তি আবার অনেক থাকে, যেটাই খাক না কেন পেটে কোনো সমস্যা হয় না। ঠিক বলেছিস, ফকিরদের আবার ভালো মন্দ। আর এই যে শোন, এদের কখনো ভালো কিছু খেতে দিবি না। কাজের ছেলেটা মাথা নাড়িয়ে সেখান থেকে চলে গেল। আর এইদিকে কিছু সময় পরে বাসি পান্তা ভাত আর মরিচ সাথে পেঁয়াজ এনে দিলেই আয়ন সুন্দর করে খাওয়া শুরু করতে নিয়েও না খেয়ে ইরাকে উদ্দেশ্য করে বলে, ম্যাডাম, আমাকে যা খুশি তাই দিয়েন, আমি হাসতে হাসতে খাবো, কিন্তু আমার মাকে একটু ভালো খাবার দিন, তার তো বয়স হয়ে গেছে। আয়নের কথা শুনে ফরিদা বেগমের চোখ থেকে পানি পড়ছে, কেননা তার জন্যই আজকে এই দিন দেখতে হচ্ছে। ইরা কি যেন ভেবে বলে, সেটা পারাই যায়, তবে তোর মাকে ভালো কিছু দিলে তুই দিনে 2 বেলা খেতে পারবি, আর তাও আবার সকালে পান্তা ভাত মরিচ দিয়ে, আর রাতে গরম ভাত কাঁচা মরিচ ভর্তা দিয়ে। তবে আমি তো আর বিবেক ছাড়া মানুষ না, তাই সপ্তাহে 1 দিন 1 ইঞ্চি সাইজের ছোট মাছের তরকারি পাবি। আমার সেটা দিয়েই হবে, আপনি শুধু আমার মাকে একটু ভালো খাবার দিলেই হবে। তারপরে আয়নের কথা শুনে আয়নের মাকে 1 প্লেট গরম ভাত মাছ দিয়ে খেতে দেয়। কিন্তু ছেলেকে পান্তা ভাত খেতে দেখে মা কি আর গরম ভাত খেতে পারবে? তার গলা দিয়ে কি নামবে বলেন? ফরিদা বেগম খাবার মাখিয়ে লোকমা বানিয়ে আয়নের মুখে দিয়ে দুজনে ভাগ করে 1 প্লেট ভাত খেয়ে নেয়। বিষয়টা দেখে ইরার একটু কষ্ট লাগলেও সেটা অহংকারের নিচে চাপা পড়েই থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন চলে যায়। সবাই আয়ন ও আয়নের মায়ের উপরে অনেক অত্যাচার করে। বলতে গেলে এখন আয়ন বাড়ির সব কাজ করে, আবার ইরার সাথে অফিসে যায় কাজের লোক হয়ে। একদিন সকালে ইরা শাড়ি পরছিল, ঠিক তখনই আয়ন না জানে কি একটা নেওয়ার জন্য রুমে আসে, কেননা দরজা খোলাই ছিল আগে থেকে। আয়ন ইরার দিকে চোখ পড়তে হা করে তাকিয়ে আছে। আয়নের চোখ যেন সরছেই না, আর হাও বন্ধ হচ্ছে না। তাহলে আয়ন কি দেখেছে ভাবেন? এইদিকে ইরা লজ্জায় লাল হয়ে তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে এক মন ওজনের রাগ নিয়ে আয়নের গালে থাপ্পড় দিয়ে বলে, তোর এত বড় সাহস, আমার রুমে অনুমতি না নিয়ে ঢুকিস? আমার কি দোষ? আপনার তো উচিত ছিল দরজা লাগিয়ে কাপড় চেঞ্জ করা, তাই না? আপনি শুধু শুধু এই গরিব বাপের অসহায় ছেলেটার গায়ে আঘাত করলেন। চুপ, আর একটা কথাও বলবি না।
আর তুই সত্যি কিছু দেখিস নাই তো? না, আমি সত্যি কিছু দেখি নাই, তবে নাভির ওপরের তিলটা না দেখতে খুবই সুন্দর ছিল। আয়ান কথাটা বলেই গালে হাত দিয়ে বাইরে চলে যায়। আর এইদিকে ইরা আয়ানের যাবার দিকে তাকিয়ে ভাবতে থাকে, কি ব্যাপার? আয়ান তো বলল ও নাকি কিছুই দেখেনি। তাহলে আমার নাভির উপরে যে তিল আছে সেটা কিভাবে বললো? আয়ান রে, তোকে আমি খাইছি। ইরা আরও রাগে গজগজ করতে থাকে। বেশ কিছুক্ষণ পরে আয়নকে সাথে নিয়ে ইরা অফিসে চলে আসে। ইরা বসে আছে আর ফাইল দেখছে। এদিকে আয়ন বাইরে এসে গোপন পকেট থেকে ফোনটা বের করে। হ্যালো স্যার, আমি সব ইনফরমেশন আপাতত হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, আপনি দেখে নিন তাহলেই হবে। হার ঠিক আছে, আর আয়ান নিজের দিকে খেয়াল রেখো, আর কেউ যেন জানতে না পারে। স্যার, ভয়ের কোনো কারণ নেই, ভুলে যান না আমার বউ একজন উকিল। হ্যাঁ হ্যাঁ, আর সেটা তোকে বলতে হবে না। আজও সকালে বউয়ের হাতে ঠান্ডা কফির বদলে গরম থাপ্পড় খাস, আবার কথা বলিস। কি করব স্যার, কিছু পেতে হলে অবশ্যই তো কিছু দিতে হবে, তাই না? আমি না হয় অহংকারী মেয়েকে আপন করে পাওয়ার জন্য একটু কষ্ট করেই গেলাম। তোর মনে কখন কি চলে সেটা বোঝা কি আর আমার ক্ষমতা রাখি? সে যাই হোক, সামনের শুক্রবারে কিন্তু তোকে এখানে যেতে হবে। ওকে স্যার, এখন রাখি। বউ আবার টের পেলে আমাকে আদা ছাড়াই চা বানিয়ে খাবে কচকচ করে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আয়ন ফোন কেটে আবারও ফোনটা লুকিয়ে রেখে ইরার কাছে চলে আসে। আয়ন কার সাথে কথা বললো বা কি করে সেটা পরে জানতে পারবেন, তাই আগে থেকে এত টেনশন নেবার দরকার নেই। আয়নকে দেখে ইরা বলে, তোকে আমি সেই কখন থেকে খুঁজছি, খুঁজে পাই না কেন? হ্যাঁ, কিভাবে যে খুঁজছেন, মনের চোখ দিয়ে খুঁজলে কিন্তু আমাকে অবশ্যই পেয়ে যেতেন। খাইয়া তো আর কাম নাই, তোকে আমি মনের চোখ দিয়ে খুঁজতে যাবো? যা, এখন গিয়ে আমার জন্য কফি নিয়ে আয়। কিন্তু ম্যাডাম, এখন এখানে তো কফি নেই, শুধু চা আছে, আর লিফট কাজ করতেছে। আমার যেন আবার রাগ ওঠাস না বলে দিলাম। আমি কফি আনতে বলেছি, তুই নিয়ে আয়। কিভাবে আনবি সেটা তোর ব্যাপার। আচ্ছা, যাচ্ছি। শাকচুনি বসে বসে খাবে আর আমার উপরে অর্ডার করবে। সময় আমারও আসবে, তখন আমিও দেখব কত ধানে কত চাল হয়। আমার উপরে টাকা গরম দেখো। হ্যাঁ, বউ দেখা কিছু বলছি না, কম হলেও কষ্ট তো আমারই হবে। আয়ন মনে মনে উপরের কথাগুলো বলতে বলতে 8তলা থেকে পায়ে হেঁটে হেঁটে সিঁড়ি বেয়ে নিচে চলে আসে। কেননা ইরার অফিসটা হলো 8তলার উপরে আর লিফটে কাজ করছে, সেটা তো শুনলেনি। আয়ন সুন্দর করে কফি বানিয়ে আবার ইরার জন্য নিয়ে আসে। 8তলায় ওঠানামা করে আয়নের শরীর পুরো ঘামে ভিজে গেছে। আয়ন হাঁপাতে হাঁপাতে এসে বলে, ম্যাডাম, এই জানিন আপনার স্পেশাল কফি। দে। ইরা কফিটা হাতে নিয়ে দেখে যে ঠান্ডা হয়ে গেছে, তাই পুরো কফিটা আয়নের মুখের উপরে ছুঁড়ে মারে। আয়নের রাগে যেন মনে হচ্ছে ইরাকে গলা টিপে দিতে। ভাগ্যিস একমাত্র বউ বলে কিছু বলল না। তোকে আমি বলেছি গরম কফি আনতে, আর তুই এনেছিস কোন কফি? একটা কাজও ঠিকভাবে করতে পারিস না। আমি 8তলার নিচে গিয়ে আবার কফি নিয়ে হেঁটে হেঁটে আইছি, তাহলে কফি গরম থাকবে কি করে? আপনি তো একটা আগুনের ডিব্বা, তাহলে একটু তাপ দিয়ে নিলেই তো কফি গরম হয়ে যায়। তোর মাথা ঠিক আছে তো? আমার সামনে দাঁড়িয়ে তুই কি বলছিস? যা আমার চোখের সামনে থেকে। আয়ন আর কিছু না বলে সেখান থেকে চলে আসে, বাইরে মুখে লেগে থাকা কফির পানি মুছতে মুছতে। এভাবেই চলতে থাকে দিন, আর বাড়তে থাকে আয়নের উপরে সবার অবহেলা অত্যাচার। একদিন আয়ন বাড়িতে রান্না করছে, কেননা আজকে আবির আসবে। ইতি রান্নাঘরে গিয়ে বলে, এই যে আয়ান ভাইয়া, আজকের রান্নাটা ভালো করে করিও, কেননা আজকে আবির ভাইয়া আসবে। আমি যতটুকু পারি ভালো করার চেষ্টা করব, এটা নিয়ে তোমরা ভেবো না, কেমন? ঠিক আছে, খারাপ হলেও তো আপু তোমাকে সেই রকম কেলাবে, তাই বললাম। ধন্যবাদ সালিকা সাহেবা। ভাইয়া, তুমি না অনেক মজার মানুষ, তবে কেন যেন তোমাকে সবাই বোঝে না, কি জানি। তোমার মতো সবার মনে বুঝ হলে সবাই আমাকে বুঝবে, একটু সময়ের অপেক্ষা শুধু। আমিও তো চাই আপু তোমাকে বুঝুক, আপন করে নিক। আবির ভাইয়াকে আমার আগে আপুর জন্য পছন্দ হলেও এখন তাকে ভালো লাগে না, তোমাকে বেস্ট লাগে আপুর জন্য। ইতি, তুমি এখন যাও, তোমার আপু বা ফুপি দেখলে আবার বকা দেবে। ইতি আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আর এদিকে আয়ন সব কাজ শেষ করে খাবার টেবিলে সাজিয়ে রাখে, কেননা একটু আগেই আবির এসেছে। সবাই খাবার টেবিলে বসে আছে আর পাশে দাঁড়িয়ে খাবার সার্ভ করছে আয়ন। আয়নের সাথে যে ইরার বিয়ে হয়েছে সেটা আবার কেউ এখনো আবিরকে বলেনি, কেননা আবির খুবই রাগী একটা ছেলে। হাই সুইট হার্ট, তুমি আমার থেকে দূরে কেন?
আসো, আমার কাছে এসে বসো। আবিরের কথা শুনে ইরা সবার সামনে একটু হলেও কেমন লাগে, কিন্তু কি আর করার, আয়ানকে দেখানোর জন্য আবিরের পাশে গিয়ে বসে। আবির এটা সেটা ইরাকে তুলে খাওয়াচ্ছে, আর এইদিকে আয়ন প্রকাশ্যে রাগ দেখাতে না পারলেও ভিতরে ভিতরে ঠিকই রাগে ফুঁসছে। আচ্ছা ইরা, এই ছেলেকে তো আমি আগে কখনো দেখিনি। ও, এর নাম আয়ান, আমাদের বাড়িতে নতুন কাজের লোক করে নিয়ে এসেছে আব্বু। ও আচ্ছা, এই কাজের লোক আয়ান। শোন, কাজের লোকের মতোই থাকবি। আমার ইরার দিকে আবার দুষ্টু নজরে তাকাস না কিন্তু, তাহলে তোর চোখ আমি তুলে নিব। আবিরের কথা শুনে আয়ান কিছু না বলে সেখানে দাঁড়িয়ে মনে মনে বলে, শালা হনুমানের বাচ্চা, আমার বউকে নিয়ে আবার আমাকেই মানা করে। আরে চোখ তো আমি তো তুলে নেব, শুধু একটু অপেক্ষা কর। আবির ভাইয়া, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো বলো। তোমার জন্য আমি কত কি নিয়ে এসেছি যেটা বলে পৌঁছাতে পারবো না। তবে ইতি, তুমি কি আগের থেকে অনেক সেক্সি হয়ে গেছো। আবিরের মুখে এমন কথা শুনে ইতি যেন সবার সামনে লজ্জা লাল হয়ে যায়। আর এইদিকে ইরারও খুব খারাপ লাগে। আয়নের কথা কি বলবো, আয়নের তো মনে হচ্ছে এখনই যদি থাপ্পড় দিয়ে ওর দাঁত ফেলে দিতে পারতো তাহলে ভালো হতো। এভাবে খাওয়া শেষ করে আয়ন রুমে বসে আছে। এমন সময় ইরা রুমে আসলে আয়ন বলে, আবির ছেলেটা কেমন যেন বেশি সুবিধার না, আপনি একটু দূরে দূরে থাকেন। ইদিকে সবার সামনে কি কথা বলছে দেখছেন। চুপ, কে ভালো আর কে ভালো না সেটা কি আমি তোর কাছে শিখবো নাকি? আর এইগুলো এখন কমন বিষয়, এটা এখন সব জায়গাতেই চলে। সেটা তো ঠিক, তবে একটা কথা শুনে রাখেন, নিজের ইজ্জত হেফাজতে রাখার দায়িত্ব নিজের। আয়নের কথা শুনে এবার ইরা রেগে গিয়ে আয়নের গালে থাপ্পড় দিয়ে বলে, আমার তোর থেকে শিখতে হবে না। আর তোর মতো কি সবাই লুচ্ছে নাকি? মেয়ে দেখলেই তো শকুনের মতো চোখ দিয়ে খাস। চুপ করেন, আমি খারাপ হতে পারি, তবে মেয়েদের সম্মান করতে পিছু পা হয় না। আবিরের চাল চলন আমার কাছে ভালো লাগেনি, তাই বললাম। তোর ভালো লাগা না লাগা দিয়ে আমি কি বাদাম কিনে খাবো নাকি যে এত ভাবতে হবে? এখন আর একটা কথাও বলবি না, আমি একটা কাজ করব। ঠিক আছে। আয়ন আর কিছু না বলে সেখানে দাঁড়িয়ে থাকে। আর এইদিকে আবির বাইরে থেকে রুমে ঢুকে সোজা ইরাকে জড়িয়ে ধরে কিস করতে নিলে ইরা বাধা দিয়ে বলে, আবির, এটা ঠিক না, প্লিজ আমার সাথে এমন কাজ করতে এসো না। ওকে বেবি, আমি না হয় বিয়ের পর তোমার সাথে জমিয়ে প্রেম করব। এই ফকিরের বাচ্চা তোমার রুমে কি করে? ও একটা কাজের জন্য ডেকেছিলাম তো তাই এসেছে। ও আচ্ছা, আর এই ফকিরের বাচ্চা এক্ষুনি রুম থেকে বের হও। শুধু না, তুমিও যাও, কেননা আমি একটা কাজ করব। আমি একটু থাকি না বেবি, তুমি কাজ করো, তাতে কি হয়েছে? আমি কি আর ডিস্টার্ব করবো নাকি? আমি এত কিছু বুঝি না, তুমি এখন যাও তো। আমার মাথা গরম হলে কি হবে বুঝতেই তো পারছো। আচ্ছা, আমি তাহলে এখন যাই। যাও। আবির চলে গেলে আয়ন সেখানে দাঁড়িয়ে আস্তে করে বলে, নিজের স্বামীর সামনে এভাবে পরপুরুষের সাথে জড়িয়ে ধরে ডলডলি কি ঠিক মনে করছেন আপনি? কিসের স্বামী? হ্যাঁ, কিসের স্বামী? তোকে আমি স্বামী বলে মানলেই না হবে? আমি তোকে কখনোই স্বামী হিসেবে মানব না। আমার যা খুশি তাই করব, সেটা বলার তুই কে? আমি তোমার স্বামী, তোমার ভালো মন্দ দেখার অধিকার আমার আছে, তাই সেটা তোমার মানা উচিত। মার খেতে না চাইলে এখান থেকে তাড়াতাড়ি বের হ, না হলে কপাল থেকে একটা মারও দূরে যাবে না। ইরার কথা শুনে আয়ন আর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে আয়নকে মলিন মুখ নিয়ে বাইরে বের হতে দেখে ওর মা কাছে এসে জিজ্ঞেস করে, বাবা আয়ান, আমি তো জীবনটা নষ্ট করে দিলাম, আমাকে ক্ষমা করে দিস পারলি? মা, তুমি কেন ক্ষমা চাচ্ছ বলো তো? এসব আমার কপালের সাথে লেখা ছিল, সেটাই হচ্ছে। এতে তোমার কোনো দোষ নেই মা। তুমি ভাত খেয়েছো? হ্যাঁ বাবা, খেয়েছি, ইতি মামুনির সাথে। আচ্ছা, তাহলে ভালোই হলো। আচ্ছা মা, তুমি থাকো, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, একটা কাজ আছে। আচ্ছা যা, তবে তাড়াতাড়ি আসিস। বৌমা তোকে না পেয়ে আবার কি না কি করে বসে আল্লাহ জানে। সে আর কি করবে, তোমাকে আর আমাকে অপমান অত্যাচার করা ছাড়া। আচ্ছা মা, একটা কথা বলতে পারো, ইরা আমাদের সাথে এমন কেন করে? ওর চোখে কি আমরা মানুষ না? সেই কথার উত্তর আমার কাছে নেই বাবা। তবে বাবা, তুই নিজেকে সুন্দরভাবে তৈরি কর, মানুষের মতো মানুষ রূপে, তাহলে তোকে ইরা কেন,
সব মেয়ে বাবার জন্য পাগল হয়ে যাবে। এই জন্যই তোকে তার মনের মতো করে তৈরি কর। মা, আমি তো আর 8টা-10টা মেয়েকে চাই না। আমি তো আমার এই অহংকারে বউকেই আপন করে পেতে চাই। বাবা, ধৈর্য ধারণ কর, একদিন ঠিকই বৌমার মনের মতো হতে পারবি। আয়ন আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। আয়ন সোজা পাশের একটা রেস্টুরেন্টে বসে স্যারের সাথে বসে কথা বলছে। আয়ান, তোমাকে যে কথাটা বলার জন্য ডেকেছে সেটা না বলে তো বকবক করে যাচ্ছে। সেটা কোনো ব্যাপার না। আগে তো কথা শুনে মজা নিতে হবে, পরে না হয় আপনার কাজের কথা শুনে নেব। আয়ান, তোমাকে দেশের বাইরে যেতে হবে 2 মাসের জন্য। কিভাবে তুমি সবাইকে মানাবে সেটা তোমার ব্যাপার। স্যার, কি বলছেন? আমি নতুন বিয়ে করেছি, আর এই মুহূর্তে নতুন বউ রেখে আমি কিনা দেশের বাইরে যাব, তা আবার 2 মাসের জন্য? কিছুই করার নেই, উপর মহল থেকে অর্ডার, তোকে যেতেই হবে। আমি কি করব? তোর মতো করে তো আর কেউ এই কাজটা করতে পারবে না। ঠিক আছে, আমি যাব, তবে 2 সপ্তাহের একদিনও বেশি থাকতে পারবো না। এখন আমাকে চাকরিতে রাখেন আর না রাখেন সেটা আপনাদের বিষয়। কাট। শ্বশুর আমার চৌধুরী, বুঝতে হবে। তুই সোজা 2 মাস থেকে সোজা 2 সপ্তাহে নামিয়ে আনলি। তা এত যে চৌধুরীর মেয়ের জামাই বলছিস, এখনো কি তার মেয়ের মনের মতো হতে পেরেছিস? আমাকে এত আড়ালে রাখলে তার মনের মানুষ কিভাবে হতে পারবো? তবে চেষ্টা করতে থাকি, একদিন তার মনের মানুষ হতেই পারবো। আচ্ছা ঠিক আছে, আমি স্যারের সাথে কথা বলে দেখি যে সময় কমানো যায় নাকি। বলে লাভ নাই, আমি 2 সপ্তাহের বেশি একদিনও থাকতে পারবো না। এখানে আমার মাকে দেখার মতো কেউ নেই, সেটা আপনার অজানা নয়। সেটা আমি ভালো করেই জানি। এভাবে ওরা দুজনে আরো অনেক কথা বলে খাবার খেয়ে আয়ন বাড়িতে চলে আসে। আর আসার সময় ইতির জন্য ফুচকা আর অন্য কিছু নিয়ে আসে। বাড়িতে এসে ইতির হাতে দিয়ে বলে, এইগুলো তোমার জন্য নিয়ে আসলাম। ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার জন্য এত কিছু আনার জন্য। ধন্যবাদের কি আছে? আমি তো তোমার ভাই, তাই না? তোমার জন্য এইগুলো আনতেই পারি। আয়ন আর ইতিকে এভাবে কথা বলতে দেখেই ইরা সেখানে সে ঝাড়ি মেরে বলে, ইতি, ওই ফকিরের বাচ্চার সাথে তোরা তো কিসের কথা? হ্যাঁ, শীঘ্রই যা এখান থেকে। আর তোর হাতে ওইগুলো কি দেখি? আপু, ভাইয়া আমার জন্য ফুচকা আর সদা এনেছে, আর সেটাই আমাকে দিল। তাই ভাইয়ার সাথে একটু কথা বললাম, আর দুলা ভাইয়ের সাথে তো একটু কথাই বলবো, তাই না? কিসের এত কথা? আর ওই ফকিরের তুই দুলাভাই বলছিস কেন? ওর কি যোগ্যতা আছে তো দুলাভাই হবার? হ্যাঁ আপু, তুই কিন্তু বুঝতেছিস না, ভাইয়া অনেক ভালো মনের একজন মানুষ, তোকে খুব বেশি ভালোবাসে। চুপ, একটা কথাও বলবি না। তোকে ওর হয়ে দালালি করতে কে বলেছে? হ্যাঁ, যা এখান থেকে। আইছে অন্যের হয়ে ওকালতি করতে। এদিকে মনে হয় আমার রাগটা দেখানো ভালো হয়নি। দোষ করলে ওর সাথে কথা বলা আমি বন্ধ করেছি, সে তো নয়। আয়নের কথা শুনে ইরা আয়নের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে রাগে গজগজ করতে করতে ইতিকে বলে, ইতি, তোর হাত থেকে ওইসব ফকিরের আনা সস্তা জিনিস ফেলে দে। ওইসব খেলে পেট খারাপ করবে। এতে এগুলো ফেলতে হবে না, আমাকে দাও, আমি খাবনি। পেট খারাপ হলে আমার হবে, তবু তো কেউ দেখে আনন্দ পাবে। আয়ন কথাটা বলেই ইতির হাত থেকে জিনিসগুলো নিয়ে সেখান থেকে চোখ মুছতে মুছতে চলে যায়। আর এইদিকে ইরা চাচা এসে বলে, কি ব্যাপার ইতি, তোমার মন খারাপ কেন? আর এরাকেই বা রাগী দেখাচ্ছে কেন? আমি তো তার কিছুই বুঝতে পারছি না। চাচু, কিছুই হয়নি, এমনি এমনি একটু রাগ করে আছি। ইরা কথাটা বলে সেখান থেকে চলে যায়। আর এদিকে ইতির মন তো আগের থেকেই মন খারাপ, তাই সেও সেখান থেকে চলে যায়। কিছু সময় পরে আয়ন টেবিলের উপরে ফুচকার প্যাকেটটা রেখে ওর মায়ের কাছে চলে যায়। মায়ের কাছে এসে দেখে ফরিদা বেগম বসে বসে সুই সুতো দিয়ে একটা গেঞ্জি সেলাই করছে। আয়ন তার কাছে এসে কোলে মাথা দিয়ে বলে, আম্মু, আমাকে একটু মাথায় হাত বুলিয়ে দাও তো, আমার না কেন জানি একটু ভালোও লাগছে না। কি ব্যাপার আয়ান, তোর চোখে পানি কেন? আর তুই এমন করতেছিস কেন বল? মা, আমরা তো গরিব কেন হলাম? আল্লাহ কি আমাদের ইরাদের মতো সবকিছুই দিতে পারেনি? তার ভান্ডারে কি অভাব ছিল? বাবারে, আল্লাহ যদি চায় সবাইকে এক সমান জিনিস দিয়ে এই পৃথিবীতে পাঠাইতো,
তাহলে কি আর আমরা এমন মানুষ হয়ে মানুষের সাথে করতাম নাকি? আল্লাহ সবাইকে পরীক্ষা করার জন্যই ভিন্ন ভিন্নভাবে পাঠিয়েছে। একদিন দেখবি তোর সব হবে, যেদিন তোর পিছনে সবাই ঘুরবে, তোকে কারোর পিছনে পড়ে থাকতে হবে না। মা, তুমি শুধু আমাকে দোয়া করো। তোমার দোয়া থাকলে আমি সবকিছুই করতে পারবো। আয়নের কথা শুনে ওর মা খুশিতে ভরে ওঠে। আয়নের মাথায় হাত বোলাতে থাকে। এভাবে আয়ন আরো কিছু সময় মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকে। এদিকে আবির ওর মায়ের সাথে কথা বলছে। আম্মু, ইরা এখন কেমন জানি আগের থেকে পাল্টে গেছে। আমি তো এর কারণ বুঝতে পারছি না। আবির ইরার মনে কখন কি চলে সেটা কেউ বলতে পারে না, তবে তুই সব সময় ইরাকে দেখে রাখবি, কারণ কি কখন কি করে ইরাকে তোর বউ করতে পারলে আমরা ইরার সমস্ত সম্পত্তি পেয়ে যাব। আরে ধুর, সম্পত্তি পাওয়ার জন্য ইরাকে বউ করে পেতে হবে কেন? মামার থেকে জোর করে সাইন নিলেই তো হবে, তাই না? আরে গাধা, সেটা হবে না। কেননা ভাইয়া ইরার নামে তো অর্ধেক সম্পত্তি দিয়েই দিয়েছে, কিন্তু ভাবি মরে যাওয়ার সময় তার ভাগের সম্পত্তিও ইরাকে দিয়ে গেছে। তবে শর্ত হলো ইরাকে বিয়ে হলে সেই সম্পত্তির অর্ধেক মালিক তার স্বামী হবে। সেটা কোনো সমস্যা হলো নাকি? আমি ইরাকে বিয়ে করলেই তো সেই অর্ধেক সম্পত্তি পেয়ে যাব। এটা নিয়ে এত টেনশন কেন বুঝলাম না। আবিরের কথা শুনে ওর মা কিছু বলতে যাবে, তার আগে বাইরে থেকে ভিতরে আসতে আসতে ইরা চাচা বলে ওঠে। আবির, সমস্যা তো আছেই, কারণ ওই যে আয়ানকে দেখছিস, ওর সাথে ভাইয়া ইরার বিয়ে দিছে। ইরার বিয়ে দিছে মানে? আবির, তুই শান্ত হ। তুই জানলে কষ্ট পাবি বলেই আমরা জানাইনি তোকে। তবে ভাইয়ার আর ইতি ছাড়া আয়ানকে কেউ দেখতে পারে না। আমি তো এই বিয়ে মানি না। যে কোনো মুহূর্তে ইরাকে আমি চাই, না হলে আমি সব কিছু ভেঙে চুরমার করে ফেলবো। দেখ আবির, এত পাগলামো করলে চলবে না। বুদ্ধি দিয়ে আয়ানকে এই বাড়ি থেকে তাড়াতে হবে। আর ইরা তো আমাদের পক্ষেই আছে। তুমি বললে আমি আজকেই ওকে শেষ করে দিই। ইরার পাশে আমি তৃতীয় কাউকে দেখতে চাই না, বা পারবো না। দেখো বাবা, মাথা গরম করে কোনো কাজ হবে না। এমনিতেই ভাইয়া এখন বাড়িতে নেই, বাইরে গেছে, তাই এখন কিছু করা যাবে না। ওরা এইভাবে কথা বলছে আর এইদিকে দরজার আড়াল থেকে সব কথা আয়ন শুনতে পেয়ে ঠোঁটের কোণে মুচকে একটা হাসি দিয়ে সেখান থেকে চলে আসে। আয়ন রুমে এসে ফুচকা বের করে খেতে থাকে। ইরা বিছানায় শুয়ে মোবাইল ঘাটাঘাটি করছিল। আয়নের ফুচকা খাওয়া দেখে কেমন লোভ জেগে যায়, তাই আয়ন সেটা দেখে বলে, দেখো, যদি মন চায় তো খেয়ে নাও। আমার সাথে রাগ করে নিজের মনকে কষ্ট দিয়ে কি হবে? তোর ওই নোংরা জিনিস খেতে আমার বইয়ে গেছে। ছি, দেখলেই আমার ঘৃণা লাগছে। ও আচ্ছা, তবে আমার কাছে সেই লাগতেছে। ওই যে কি স্বাদ মনে হচ্ছে, অমৃত খাচ্ছে। আহ, টকটা যে কি মজা লাগছে না। আয়ন ইরাকে শুনিয়ে শুনিয়ে চেটে পুটে খাচ্ছে আর এইদিকে ইরার তো সেই লেভেলের রাগ হচ্ছে, তাই ইরা আয়নকে বলে, দেখ, আমার রাগ কিন্তু 20% উঠে গেছে, তাই বাকিটুকু ওঠার আগেই এখান থেকে চলে যা। আয়নের কিছু না বলে ফুচকা রেখে বাইরে চলে আসে, কেননা আয়ন খুব ভালো করে জানে ইরা ঠিকই খাবে। এইদিকে ইরা চলে যাবার পরপরই ইরা বাইরে উকি ঝুঁকি দিয়ে ফুচকাগুলো খেয়ে নেয়। রাতে খাবার সময় হলে আয়ন রুমে এসে দেখে ফুচকা নেই, তাই আয়ন বলে, কি ব্যাপার? আমি তো ফুচকা রেখে গেলাম খাবো বলে, কিন্তু সেটা এখন কোথায় গেল? তোর ফুচকা কোথায় গেল আমি কি জানি। আমার মনে হয় তুই যাবার পরেই তেলাপোকা এসে খেয়ে গেছে। সত্যি মনে হয় তেলাপোকা খেয়েছে। তবে এই তেলাপোকাটা মনে হয় নতুন, অনেক বড়, 4 হাত পাওয়ালা, তাই না? কি জানি, আমি কি দেখেছি নাকি? তোর ওই নোংরা জিনিসের ওপর আমার আবার কোনো লোভ নাই। সেটা তো আমি বুঝি। আয়ন কথাটা বলেই হাসতে হাসতে সেখান থেকে চলে আসে নিচে। কিছু সময় পরে ইরাও চলে আসে। দেখতে দেখতে সবাই খাবার টেবিলে বসে খেতে শুরু করে। সবাই পোলাও আর মাংস খাচ্ছে, আর আয়ন খাচ্ছে কাঁচা মরিচ ভর্তা দিয়ে ভাত, যেটা দেখে প্রতিবার খাবার সময় ফারিদা বেগম চোখের পানি ফেলেন, কিন্তু ছেলের জন্য কিছু করতে পারেন না, কেননা আয়ন বলেছে তার এতে নাকি কষ্ট হয় না। ইরা, তোমার হাতে খেতে খুব টেস্টি, আমাকে একটু খাইয়ে দাও তো। আমার হাতে খেতে চাও সেটা বললেই তো হয়, এতে আবার এমন করার কি আছে? দাঁড়াও, আমি খাইয়ে দিচ্ছি। দাও। দেখ শালা আয়নের বাচ্চা, তোর সামনেই আমি তোর বউয়ের হাতে আদর করে খাচ্ছি। আবির উপরের কথাটা আয়নের দিকে তাকিয়ে হাসি দিয়ে মনে মনে বলে। এইদিকে ইরা আবিরকে খাওয়াচ্ছে দেখে আয়নের সারা শরীর যেন রাগে জ্বলে যাচ্ছে, তাই কিছু না বলে তাড়াতাড়ি খাবার শেষ করে রুমে আসে।
কিছু সময় পরে ইরাও চলে আসে। ইরা বিছানায় বসতে যাবে, হঠাৎ এমন সময় মোবাইলে ভাইব্রেশনের শব্দ হয়, কিন্তু ইরা সেটা কোথাও খুঁজে পায় না। কিরে, আমার ফোনে তো কোনো শব্দ হচ্ছে না, তাহলে এই ফোনের শব্দ আসছে কোথা থেকে? তোর কাছে কোনো ফোন নাই তো আবার? আজব কথা বলেছেন তো আপনি। আমার কাছে আবার ফোন আসবে কোথা থেকে? আমি নিজেই তো খেতে পাই না। জানি না, তবে তাহলে এই শব্দ হলো কোথা থেকে? যাই হোক, তখন তুই ওভাবে চলে আসলি কেন? নিজের বউ যদি কোনো পরপুরুষকে খাবার খাইয়ে দেয়, তাহলে কোন স্বামীর সেখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগবে বলতে পারেন? কিসের স্বামী? আবার একবার স্বামী বললে তোর জিভ আমি কেটে ফেলবো। ঠিক আছে, ঘুমিয়ে পড়েন। রাগ করলে আবার আপনাকে বেশি কিউট লাগে। আমি আবার আপনার কিউট লুক দেখে ঘুমাতে পারি না। তার মানে আমি ঘুমালে আমাকে তুই লুকিয়ে লুকিয়ে দেখিস? আমি কেন দেখতে যাব লুকিয়ে লুকিয়ে? বউ আমার, আর দেখতে হবে লুকিয়ে? এটা কোথায় লেখা আছে? আয়নার কোনো কথা না বলে সোজা সোফায় গিয়ে শুয়ে পড়ে। এইভাবেই কয়েকটা দিন কেটে যায়। একদিন আয়নের ফোনে একটা কল আসে। আয়ন ফাঁকে গিয়ে কলটা রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম স্যার। এখন হঠাৎ কি মনে করে ফোন দিয়েছেন? আমি তো 2 মাসের জন্য যেতেই পারবো না। আরে আমি তো তোকে সেই জন্যই ফোন দিচ্ছি। শোন, তোর কথা আমি স্যারকে বলেছি। স্যারও তোর কথায় রাজি হয়ে গেল, কেননা সে খুব ভালো করেই জানে এই কাজ তোকে ধারাই করাতে হবে। আর তুই যেই ঘাড়তেরা, সেটা কি আর স্যারের অজানা? শালা টাকলা মুরাদ, তাহলে আমাকে ভালো করে চিনে গেছে দেখছি। এই ফাজিল, সে কিন্তু তোর স্যার হয়, তাই সম্মান দিয়ে কথা বল। আর শোন, তোকে 2 দিন পরেই যেতে হবে লন্ডন, সব কিছু রেডি আছে। ওকে, ঠিক আছে, তবে আমার বিষয়ে কেউ যেন না জানতে পারে। ঠিক আছে। এভাবে আরো কিছু কথা বলে আয়ন কল কেটে দিয়ে ওর মায়ের কাছে গিয়ে বলে, মা, আমি না তোমাকে ছেড়ে একটা কাজে 2 সপ্তাহের জন্য যাব। তুমি নিজেকে আগলে রাখতে পারবে না এই রাক্ষসীদের হাত থেকে? তুই আবার কোথায় যাবি? আমি তো বুঝলাম না। আর দেখ বাপ, আমি জানি না তুই কি করিস, তবে যেটাই করিস কখনো খারাপ কাজ করিস না। যদিও আমার বিশ্বাস আছে তুই কখনো খারাপ কাজ করবি না। তোর বাবাও এমন মাঝে মাঝে বাড়ি থেকে উধাও হয়ে যেত, কোথায় যেত সেটা কেউ জানতো না। বাবাও আমার মতো শিক্ষিত ছিল, তাই না মা? তোর বাবার মতো ভালো ছাত্র এই গ্রামে একটাও ছিল না। বাবার চেহারা না আমার এখন মনেই পড়ে না। হয়তো বেঁচে থাকলেও আমার সামনে বলে চিনতেই পারবো না। এইসব কথা মনে করে কষ্ট ছাড়া আর কিছুই হবে না। আমার বিশ্বাস একদিন তোর বাবা আমাদের মাঝে ফিরে আসবেই, আমার উপরে তার অভিমান ভাঙবেই। এভাবে আরো অনেক কথা বলে আয়ন সেখান থেকে চলে যায়। আয়নের শ্বশুর চলে এসেছে। তিনি আয়নকে কাছে ডেকে বলেন, আয়ান, তুমি অনেক কষ্টে ছিলে এই কয়েকটা দিন, তাই না? ভয় নেই, এখন আমি এসে গেছি। আরে না, কিসের ভয়? এদের সাথে যুদ্ধ করে টিকে থাকাই তো আমার কাজ। সাব্বাস বেটা, বাঘের বাচ্চার মতন কথা। তা এত চিন্তিত দেখাচ্ছে কেন তোকে? ও, আপনাকে তো বলাই হয়নি। আমি একটা কাজে এখান থেকে চলে যাব, 2 সপ্তাহ পরে ফিরে আসব। বুঝলাম না, তুই থাকিস আমার বাড়িতে, তাহলে মাঝে মাঝে কোথায় হারিয়ে যাস? যদিও তোর বাবাও এমন করেই হারিয়ে গেছে। আরে না, আমি আপনাদের ফেলে কোথাও চলে যাব না। আর আপনার মেয়েকে তো জীবন দিয়ে হলেও আগলে রাখবো। আমি ভাগ্য করে তোর মতন সুন্দর মনের একটা মানুষকে মেয়ের জামাই হিসেবে পেয়েছি। আল্লাহর কাছে হাজারো হাজারো শুকরিয়া। আপনি শুধু দোয়া করেন আমাদের জন্য, তাহলেই হবে। আমার আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই চাই না অন্যদের মতো। আয়নের কথা শুনে রফিক সাহেব কিছুটা হলেও বুঝতে পেরে যায়, তাই আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে আয়ন রুমে আসলে ইরা জিজ্ঞেস করে, কিরে ফকিরের বাচ্চা, তুই নাকি 2 সপ্তাহের জন্য কোথাও যাচ্ছিস? আমাকে মেরে মেরে আপনার হাত তো ব্যথা হয়ে গেছে, তাই এখন 2-1 দিনের জন্য রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। চুপ কর, বেশি কথা বলবি না। তা তুই কোথায় যাচ্ছিস শুনি? যাব কোথায়? আমার কপাল যেদিকে নিয়ে যাবে আমাকে সেখানেই যাব। তোর সাথে কথা বলাই বেকার, যা সর এখান থেকে। হ্যাঁ। এভাবে চলে যায় একটা দিন। আয়ন ইতির সাথে ছাদে বসে কথা বলছে। এমন সময় ইরাও ছাদে আসে, তবে কিছুই বলে না। তবে দেখে বোঝা যায় আয়নকে ইতির সাথে কথা বলতে দেখে একটু একটু জেলাস ফিল করছে। আচ্ছা ইতি, তুমি কি আশেপাশে কোনো কিছু পোড়ার গন্ধ পাচ্ছ?
আয়নের কথা শুনে ইতি এদিক সেদিক তাকিয়ে নাক টানতে টানতে বোঝার চেষ্টা করে আসলে কোথাও থেকে পোড়ার গন্ধ আসছে কিনা, কিন্তু কোনো গন্ধ না পেয়ে ইতি আয়নকে বলে, আচ্ছা ভাইয়া, আমি তো আশেপাশে কোনো কিছুর থেকে পোড়া গন্ধ পাচ্ছি না, তা আপনি কিসের গন্ধ পাচ্ছেন? গন্ধ তো অবশ্যই আসছে, যেটা তোমার নাকে না আসলেও আমার নাকে ঠিকই এসে দোলা দিচ্ছে। এবার আয়নের কথা শুনে ইরা মুখটা বেঁকিয়ে সেখান থেকে চলে যায়। ব্যাস, ইতিরও বোঝা শেষ গন্ধ কোথা থেকে আসে। ভাইয়া, এবার বুঝতে পারছি এই গন্ধ কোনো কিছু পোড়ার গন্ধ না, বরং কারো জেলাস ফিল হওয়ার গন্ধ। এই তো ইতি, তোমার মাথায় অনেক বুদ্ধি হয়েছে। কে বলেছে তুমি অঙ্কে কাঁচা? আমি তো বলি যে তোমাকে যে অঙ্কে কাঁচা বলে সেই বড় কাঁচা। এই সত্যি কথাটাই তো আমি আপুকে সহ কাউকে বোঝাতে পারছি না। ভাইয়া, আপনি আমার কষ্টটা বুঝলেন। ভাই যখন হয়েছি তখন শালিকার মনের কষ্টটা তো একটু হলেও বুঝতে হবে। এভাবে ওরা আরো অনেক কথা বলে ছাদ থেকে নেমে আসে। এভাবেই কেটে যায় দিন। আর সকালে আয়ন ওর মা ও শ্বশুরকে বলে, মা, তুমি তোমার খেয়াল রেখো, একদম আমার জন্য চিন্তা করো না, কেমন? তোকে না দেখে আমার চিন্তা হবে না, এটা কি ভাবা যায়? তোকে না দেখলে আমি একটা মুহূর্তও থাকতে পারি না, তাহলে তোকে না দেখে এতদিন কিভাবে থাকবো বল? আরে মা, তুমি কোনো চিন্তা করো না, এই তো আমি যাব 2 সপ্তাহ পরই চলে আসব। 2 সপ্তাহ আহামরি কি সময়? তোর কাছে কম হতে পারে, কিন্তু একজন মায়ের কাছে তার সন্তানকে একটা দিন না দেখে থাকাটা একটা বছরের সমান। আয়ন ওর মাকে জড়িয়ে ধরে কান্না করে। সেখান থেকে ইরার কাছে এসে বলে, আমি ছাড়া তো আমার মায়ের এই পৃথিবীর বুকে কেউ নেই, তাই যদি পারেন একটু মায়ের দিকে খেয়াল রাখেন। আয়নের কথার জবাবে ইরা কিছুই বলে না, বরং মুখ ঘুরিয়ে রুমে চলে যায়। এদিকে আয়না দেরি না করে সোজা অফিসে গিয়ে দেখে ওর স্যার বসে আছে। আসসালামু আলাইকুম স্যার। দেখ আয়ন, তুই হলি সবার প্রধান, তাই তোকে কাজও করতে হবে বড় বড়। হ্যাঁ, সেই জন্যই তো নতুন বিয়ে করা বউকে রেখে 2 মাসের ভিসা 2 সপ্তাহে বানিয়ে যাচ্ছি। তুই আর ভালো হলি না। আচ্ছা, দেরি হয়ে যাচ্ছে, এই যে তোর সব কাগজপত্র, আর ওই রুম থেকে পোশাক ও ব্যাগ নিয়ে ছাদে যা, হেলিকপ্টার তোর জন্য অপেক্ষা করতেছে। তুই এখান থেকে সোজা ঢাকায় যাবি, ওখান থেকে সোজা লন্ডন। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি তাহলে এখন যাই। বাই স্যার, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আয়ন কথাটা বলেই চলে আসে। সবকিছু করে হেলিকপ্টারে করে সোজা ঢাকায় চলে আসে। আয়ন এয়ারপোর্টের ভিআইপি গেট দিয়ে ভিতরে ঢুকে কিছু কাজ করে বসে আছে, আর ওর সব কাগজপত্রের কাজ করছে অন্য একজন। সব কাজ হয়ে গেলে কাগজপত্র দিয়ে যায়। তারপরে আয়ন তাকে ধন্যবাদ জানিয়ে বিমানে গিয়ে বসে। এইদিকে একজোড়া চোখ আয়নকে দেখে অবাক হয়ে যায়, কেননা তার বিশ্বাস হচ্ছে না আয়ন এখানে থাকতে পারে, তাও আবার এমন সাহেবী পোশাকে। লোকটা কে হতে পারে সেটা জানতে পারবেন। আয়ন বিমানে বসে আছে। আয়নকে যেহেতু বিমানের পাইলট আগে থেকে চেনে, তাই বিমানওয়ালারা একটু বেশি সেবা করছে। বেশ বড় জার্নির পরে আয়ন লন্ডনের মাটিতে এসে পৌঁছায়। এয়ারপোর্টের ভিতরে সব কাজ করে বাইরে আসতে একটা আইনি বিভাগের লোকের গাড়ি এসে ওকে নিয়ে যায়। আয়ন একটা বড় হোটেলে উঠে ফ্রেশ হয়ে দেয় একটা লম্বা ঘুম। ঘুম থেকে উঠে একটা মেয়ের ডাকে, এই হনুমান, তুই আর কত ঘুমাবি? হ্যাঁ, যা তো, আমাকে ঘুমাতে দে, বিরক্ত করিস না। ওই হারামি, আমি তোকে বিরক্ত করি তাই না? ভাবি থাকতে ঠিকই তোকে মজা দেখাতো। আয়ন এবার মেয়েটার কথা শুনে চোখ খুলে দেখে এটা অদিতি। ও, আপনাদের তো বলাই হয়নি, অদিতি হলো আয়নের স্যারের একমাত্র মেয়ে, এখানে ডাক্তারি পড়ছে। আয়ন অদিতির বন্ধুর মতো, ওর বাবা বললেই অদিতি হোটেলে চলে এসছে। আরে শাকচুন্নি, তুই কখন আসলি? আর আমি এখানে যে আসবো তোকে কে বললো? আমার সরকারি চাকরিজীবী বাবা থাকতে তুই কোথায় যাবি সেটা জানা কোনো ব্যাপার হলো নাকি? তাই তো বলি, আমি তো কাউকে বলিনি। আর তোর সাথেও অনেকদিন হলো কথা হয় না, তা কেমন আছিস বল? এই তো আছে কোনো রকম বেঁচে। যাকে ভালোবাসলাম সেই তো দূরে চলে গেল, এই মনের ব্যথাটা না বুঝি। শাকচুন্নি, আমার দজ্জাল বউ যদি তোর এই হিংসুটে ডায়লগ শোনে, তাহলে তোকে নিশ্চিত চিবিয়ে খাবে, নুন মরিচ ছাড়াই। হা হা, ভাবি তাহলে সেই দাজ্জাল তাই না? খালি কি দজ্জাল, পুরাই বিন্দি মরিচের ডিব্বা। আমাকে এখনো তার মনে জায়গা দেয়নি রে। সমস্যা নেই, একদিন ঠিকই তোর ভালোবাসাটা বুঝবে। আর তুই যেই জন্য ওই বাড়িতে গিয়েছিস সেটা কি কেউ জানে নাকি? আরে না, মিশনের কথা কি আর কাউকে বলা যায় নাকি?
এভাবে আরো অনেক কথা বলে বিকেলে ওরা দুজনে ঘুরতে বের হয়। লন্ডনের কিছু ভালো ভালো নিদর্শনের জায়গা থেকে ঘুরে আসে। জানিস আয়ান, আমি না তোর সাথে এভাবে পথ চলাটা খুব মিস করি। মিস করে লাভ নাই, কেননা তোর জায়গায় এখন অন্য কেউ হাঁটার অধিকার নিয়েছে। আচ্ছা, তুই এখনো বিয়ে করিসনি কেন? পড়াশোনা তো বিয়ের পরে করতে পারবি। তোর মতো যে কাউকে ভালো লাগে না, আর তোর মতো করে এই রাগওয়ালি কে কেউ বোঝেও না। বাবা তো সব সময় বলে বিয়ে করতে, কিন্তু আমি করি না। করে নেই, বাবা মায়ের কথা শুনতে হয়। আর বিয়ে না করলে তোর পোলা মাইয়া আমাকে আঙ্কেল আঙ্কেল বলে ডাকবে কি করে? আয়ন কথাটা বলে হাসতে শুরু করে, আর এইদিকে অদিতি আয়নকে মারতে শুরু করে। আসলে আয়নকে অদিতি খুব ভালোবাসতো, যেটা আয়ন শুধু বন্ধুর কাতারেই দেখেছে। খবিস, তুই আর ভালো হলি না। বাবা ঠিকই বলে, তুই আসলে একটা বদমাশ, ফাজিলের হাড্ডি। তাই নাকি? সেটাই তো, একেবারে ফাজিল। এভাবে আরো অনেক ঘোরাঘুরি করে ওরা কিছু খেয়ে বাসায় চলে আসে। অদিতি ওর বাসায় চলে যায়, আর এইদিকে আয়নও বাসায় আসে। রাতে আর কোথাও না গিয়ে ঘুমিয়ে পড়ে খেয়ে। পরের দিন সকালে এখানকার অফিসে গিয়ে সবকিছু ঠিক করে অনেক সময় কাজ করে বাসায় চলে আসে। এভাবে অফিসের কাজ অদিতির সাথে ফাজলামি করে পার হয়ে যায় 4 দিন। এদিকে আয়নের মা ইরার কাছে গিয়ে বলে, ইরা মামনি, একটা কথা বলি, তুমি কি রাগ করবে? রাগ করার কথা বললে তো রাগ করবই, এটাই স্বাভাবিক। তা কি বলতে চান শুনি? আয়ান তো কোথায় গেল তার কিছুই জানি না। তা বলছিলাম কি, ও কি তোমাকে ফোন করে কিছু বলেছে নাকি? না, তার খবর আমি জানি না। দেখেন গা, কোনো মেয়ের সাথে লুচ্চামি করে বেড়াচ্ছে। আর হ্যাঁ, ওর কথা আমাকে জিজ্ঞেস করতে আসবেন না বলে দিলাম। ঠিক আছে মা, আমি তাহলে আসি, কেমন? আয়নের মা চোখ ভর্তি পানি আর বুক ভর্তি কষ্ট নিয়ে এরার কাছ থেকে চলে আসে। এদিকে ইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে, না, তার সাথে কেমন ব্যবহার করে ঠিক করলাম। তার ছেলে বাইরে, আর তার জন্য তো তার কষ্ট হবে, এটাই স্বাভাবিক। দূর, আমি এসব কি ভাবছি, এসব ভাবলে হবে না। এদিকে আয়নের মাকে কাঁদতে কাঁদতে চলে যেতে দেখে ইতি বলে, আন্টি, আপু তোমাকে আজকেও কষ্ট দিয়েছে তাই না? জানি না আপুটা ঠিক কবে তোমাদের বুঝবে, হাসি খুশি ভাবে আপন করে নেবে। না রে মা, বৌমা আমাকে কি বলবে? আসলে আমার চোখে কি যেন পড়েছিল, তাই তো চোখে একটু পানি। আমার কাছে ছাপিয়ে আর কি লাভ বলো? আমি তো সবটা বুঝি তাই না? তবে চিন্তা করিও না, আপু একদিন ঠিকই বুঝতে পারবে। হ্যাঁ রে মা, সেটাই যেন হয়। ছেলেটার মুখের দিকে তাকালেই আমার কান্না পায়, আমার জন্য নিজেকে বলি করলো। এভাবে দুজন আরো অনেক কথা বলে। এদিকে 2 দিন পরে সবাই সোফায় বসে কথা বলছে, এমন সময় আবির সবার সামনে বলে, ইরা, চলো না আজকে একটু ঘুরতে যাই। তোমাকে নিয়ে তো আসছি থেকে ঘুরতে যেতেই পারলাম না, তোমার হাতে তো সময় দেখি না। তুমি ভুল সময়ে কল দিয়েছো, কেননা আজকেও আমার হাতে সময় নেই। আমাকে অফিসে যেতে হবে, আর খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। তাহলে আর কি, অফিস শেষ করে যাব? তাতে তো আর কোনো সমস্যা নেই তাই না, বলো? সেটা ভেবে দেখবনি, তবে আমার মনে হয় অফিস শেষ করে যেতে পারবো। কেননা অফিস করলে এমনিতেই শরীরটা ক্লান্ত হয়ে যায়। তবে অন্য একদিন ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে, আমি না হয় সেই আশাতেই বসে রইলাম। যাকে নিয়ে ঘুরতে যাব সে যেদিন যাবে সেদিনই তো যেতে হবে। এই তো বুঝতে পেরেছো। আচ্ছা, তোমরা সবাই বসে কথা বলো, আমি রুমে গেলাম, অফিসে যেতে হবে। আর এই যে আপনি আমার সাথে আসেন তো। ইরা আয়নের মা মিসেস ফারিদা বেগমকে মিন করে উপরের কথাটা বলে, যেটা দেখে রফিক সাহেব তো সেই খেপে যায়। তাই রাগী কণ্ঠে বলে, ইরা, এটা কোন ধরনের অভদ্রতা? হ্যাঁ, ভুলে যাস না উনি তোর স্বামীর মা, মানে তোর শাশুড়ি। তাকে সম্মান দিয়ে কথা বলাটা তোর দায়িত্ব। বাপের কথা শুনে ইরা কিছুই বলে না, কেননা সে তো আর ভুল কিছু বলেনি। এইদিকে আয়নের মা বলে, থাক ভাইজান, ওকে বকা দিয়েন না। ইরা মা ছোট মানুষ, এত বোঝে না। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। ইরা মামনি, চলো। তারপরে কেউ আর কোনো কথা না বলে ইরার সাথে ফরিদা বেগম রুমে আসে। ইরা বিছানায় বসে আর ওর শাশুড়ি দাঁড়িয়ে আছে। ইরা কিছু বলছে না দেখে উনি নিজেই বলে, ইরা মা, তোমাকে বৌমা বলে ডাকার সৌভাগ্য তো আর নেই, তাই ইরা মামনি বলেই ডাকি। তা মা, তুমি আমাকে কেন ডাকছো বলো? আমি অফিসে যাব, আপনার ছেলেই তো আমার সব কাজ করে দিত। এখন তো সে নাই, তাই আপনি আমার জুতো জোড়া পালিশ করে দেবেন। ইরার কথা শুনেও শাশুড়ির পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায় এমন অবস্থা। তবুও সে কোনো সংকোচ না করে বলে,
আমি তো কখনো জুতো পালিশ করিনি, এখন কিভাবে করব? যদি তোমার এত দামি জুতো নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? সেটা যা হবার হবে, আপনি করেন তাহলেই হবে। আর শোনেন, আমার সাথে একদম বেশি কথা বলবেন না। আচ্ছা মা, ঠিক আছে। আয়নের মা আর কোনো কথা না বলে জুতো নিয়ে পালিশ করতে শুরু করে। সে তো পারছে না, তাই নিজের আঁচল দিয়ে মুছতে থাকে। জুতোর উপরের ময়লা থেকে বেশি যেন আয়নের মায়ের চোখের পানি পড়ছে। আজ সে যেই আঁচলে ছেলেকে মানুষ করেছে, সেই আঁচলেই ছেলের বউয়ের জুতো পরিষ্কার করছে। ভাবতেই যেন কলিজা ফেটে যাচ্ছে তার। এইদিকে ইরা বিছানায় বসে দেখছে আর মনে মনে বলছে, খুব শখ না আমাকে নিজের ছেলের বউ বানানোর? এবার দেখ কেমন লাগে জুতো পরিষ্কার করতে। একবেলা খেতে পায় না, আবার স্বপ্ন দেখে আকাশ সমান। এদিকে ইরা তো ভাবনায় উপরের কথাগুলো বলেই চলেছে। আর আয়নের মা যতটুকু পেরেছে জুতো পরিষ্কার করে ইরাকে ডেকে বলে, মামুনি, আমি তো এর থেকে ভালো করে পারিনি, তুমি কিছু মনে করিও না। ঠিক আছে, এখন আপনি যান, আপনার ছেলে আসলে আমি এটা ওসল করে নেব। আপনি বয়স্ক মানুষ, আপনার সাথে তো আর এগুলো করা যায় না। মা, তুমি যেটা করছো সেটা ঠিক না। এমন একদিন আসবে যেদিন তুমি আমার ছেলেকে আপন করার জন্য পাগলের মতো করবে, কিন্তু মা, সেদিন আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না। তাই বলে কি, সময় থাকতে মূল্য দিতে শেখো, হারিয়ে গেলে মূল্যায়ন করে কী লাভ? এই, আপনি এখান থেকে যান তো। আমি একজন উকিল, নিজেই অন্যকে জ্ঞান দিয়ে বেড়াই, আর উনি জ্ঞান দিতে এসছে আমাকে। আয়নের মা সেখানে দাঁড়িয়ে থেকে কি আর করবে, তাই চলে আসে নিচে। এদিকে ইরার কোনো দিকে চিন্তা ভাবনা না করে সেও রেডি হয়ে সোজা অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। ইরা অফিসে বসে আছে। কেন জানি আজকে ইরার খুব করে আয়নের কথা মনে হচ্ছে। এদের কথা তো অনেক শুনলাম, এবার চলেন একটু আমাদের নায়কের কাছ থেকে ঘুরে আসি। এই আয়নের বাচ্চা, তুই কোথায়? হ্যাঁ, আমি তোকে এত ডাকছি, শুনতে পাস না? এই শাকচুনি, আমি বিয়ে করলে কি হবে? আমার বউ এখনো মা হয়নি, বুঝলি? তাহলে তুই আমার বাচ্চাকে কিভাবে ডাকিস? আর দেখছিস না আমি ওয়াশরুমে আছি? সেটা তো দেখতেই পারছি। আর তাড়াতাড়ি চল, আজকে এখানে একটা বাংলাদেশি অনুষ্ঠান হচ্ছে, সেখান থেকে একটু ঘুরে আসি। সরি রে, আমি যেতে পারবো না, কেননা আমাকে একটা কাজে বের হতে হবে। তুই বরং গিয়ে ঘুরে আয়। তোর সাথে গিয়ে যেই মজাটা হবে, আমি একা গেলে কি আর সেই মজা পাবো বল? ও চল না, ঘুরে আসি। দেখ অদিতি, এখন আর আগের মতো ফ্রি নাই আমি। এখন কারো স্বামী, আমি কারো মায়ায় বাঁধনে আটকে আছি। যে তোকে দেখতেই পারে না, তাকে নিয়ে তুই এত চিন্তা কেন করিস? হ্যাঁ, আমি তো শুনেছি তোর বউ আন্টিকেও দেখতে পারে না। দেখতে না পারলে কি হবে? আমার মায়ের আবার সেই মেয়েকেই পছন্দ। সে পছন্দ করেই আমার বিয়ে দিয়েছে। তোর সাথে কথা বলে কোনো লাভ নেই, সেটা আমি আগে থেকেই খুব ভালো করে জানি। তা দেখতে দেখতে তো তোর 2 সপ্তাহ শেষই হয়ে গেল। দেশে যাবি, ভাবির জন্য কিছু নিয়ে যাবি না? সেই কি আমার জিনিস পড়বে নাকি? তবুও কিছু একটা নিয়ে যাব, যদি অনিচ্ছা থাকা সত্ত্বেও পরে। তাহলে চল শপিং করতে, পরে আবার সময় পাবি নাকি? না রে, আজকে যাওয়া যাবে না। তোর সাথে শপিং করতে আমি না হয় কালকে যাব। আজকে অফিসের কাজটা খুবই জরুরি। ঠিক আছে, কি আর করার, তুই হলে অনেক বিজি একজন লোক, আর তোর সাথে কোথাও যেতে হলে টিকিট কেটেই রাখতে হবে। আচ্ছা, আমি তাহলে আজকে যাই। হোটেলে একটা ছেলের কাছে দেখলে আবার লোকে কি বলবে? এই তো, তোর অনেক বুদ্ধি হয়েছে। আচ্ছা তুই তাহলে এখন যা, আমি কালকে তোকে ডেকে নেবনি যখন যাব। কুত্তা, তোকে ডাকতে হবে না, আমি নিজেই সময় মতো চলে আসবো। অদিতি কথাটা বলে সেখান থেকে চলে যায়। আর এইদিকে আয়ানও বের হয়ে পড়ে অফিসের দিকে। আসলে অদিতি আয়ানকে একটু বেশি ভালোবাসতো, কিন্তু আয়ান ওকে কখনো সেই নজরে দেখেনি। মেয়েটা বেশ চঞ্চল প্রকৃতির, তবে মনটা খুবই ভালো। বড়লোকের মেয়ে হয়েও কখনো কারোর সাথে অহংকার করে না ইরার মতো। অদিতি খুব করে চাইতো আয়ানকে তার জীবনে, কিন্তু নিয়তি যে তার মনের আশাটা মনেই রেখেছে। এইদিকে আয়ান অফিসে পুরো দিন কাজ করে বাসায় ফিরে আসে। বাইরে থেকে খেয়ে আসায় কেন জানি আর খেতে ইচ্ছা করে না আয়ানের, তাই বিছানা
বিছানায় শুয়ে এপাশ ওপাশ হয়ে শুধু ইরা ও মায়ের কথা ভাবছে। আজকে 14টা দিন হলো তাদের সাথে কথা হয় না। খুব করে ইচ্ছা হচ্ছে ইরার আগে মাখা ঝাঁঝালো কণ্ঠটা শুনতে। যেভাবে সেই কাজ। আয়ান পকেট থেকে ফোনটা বের করে ইরার নাম্বারে কল দেয়, কেননা ইরার নাম্বারটা আগে থেকেই ছিল, কখনো কল দেওয়া হয়নি। এইদিকে ইরা আনমনা হয়ে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে কি যেন দেখছে আর গভীর ভাবনায় ভাবছে। এমন সময় হাতে থাকা ফোনটা বেজে ওঠে। ইরা ভাবনার গভীর থেকে বের হয়ে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখে একটা আননোন নাম্বার থেকে কল, তাও আবার নেট কল। ইচ্ছে না থাকা সত্ত্বেও কেন জানি কলটা রিসিভ করে।